হ্যালো। আচ্ছা, একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, তো চলো শুরু করি। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়ের 9 নম্বর ক্লাস। তোমাদের সাথে আমার আজকে আজকে হচ্ছে না, আজকে শেষ ক্লাস না, শুক্রবারে হচ্ছে শেষ ক্লাস, হইলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তা আজকে আমরা ফটোতড়িৎ ক্রিয়ার ম্যাথ প্রবলেম সলভ করবো এবং আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে কম্পোটন ক্রিয়া। তো চলো আমরা কথা না বাড়াই, আমরা তাড়াতাড়ি ম্যাথ প্রবলেম শুরু করে দিই। অনেকগুলো ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। তো প্রথমে আসো আমরা গ্রাফের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে শুরু করি, মানে এমসিকিউ টাইপ প্রবলেম। তো বলা হচ্ছে নিচের গ্রাফটি সঠিক কিনা, নিচের গ্রাফটি সঠিক কিনা, যদি না হয় সঠিক করে আঁকো। যদি না হয় তবে সঠিক করে আঁকো। একটা গ্রাফ এঁকে দেওয়া আছে আমাদের। গ্রাফটা হচ্ছে ইভিএস বনাম এফ, তার গ্রাফ। দুইটা ধাতব পাতের জন্য গ্রাফ আঁকা আছে। এটা হচ্ছে 1 নং ধাতব পাত, 1 নং ধাতব পাত, আর এইটা হচ্ছে 2 নং ধাতব পাত। দুই নং ধাতব পাত। এখন বলো এই গ্রাফটা সঠিক কিনা। বলো এই গ্রাফটা কি সঠিক? উত্তর হচ্ছে না, সঠিক না। কেন সঠিক না? দুইটা আলাদা আলাদা ধাতু, তাই না? দুইটা আলাদা আলাদা ধাতু। তো ভাই দুইটা আলাদা আলাদা ধাতু হলে দুইটা আলাদা আলাদা কার্যাপেক্ষক হবে, দুইটা আলাদা আলাদা সূচন কম্পাঙ্ক হবে, দুইটা আলাদা আলাদা সূচন তরঙ্গ দৈর্ঘ্য হবে। এই যে এটা তো কম্পাঙ্ক, তো সূচন কম্পাঙ্ক এটা তো আলাদা আলাদা হবে, তো সূচন কম্পাঙ্ক তো আলাদা আলাদা হয়েছে। এই পয়েন্ট আর এই পয়েন্ট আলাদা আলাদা। এটা F01, এটা F02, তো হয়েছেই তো। তো গ্রাফটা সঠিক না কেন? সঠিক তো নাকি? উত্তর হচ্ছে না, সঠিক নাই। এই গ্রাফটা সঠিক নয়। কেন সঠিক নয়? তার কারণ হচ্ছে ঢাল। তুমি দেখো এর যে কোণটা আর এক্স অক্ষের সাথে এর যে কোণটা, এই দুইটা কোণ সমান না। এর কোণটা একটু বড়, এর কোণটা একটু ছোট। তাহলে এর ঢাল tan θ 1, এর ঢাল tan θ 2, অর্থাৎ এই দুইটা রেখার ঢাল ঢাল সেম না, ঢাল সেম না। ইভিএস বনাম এফ গ্রাফে, ইভিএস বনাম এফ গ্রাফে সকল ধাতুর জন্যই, সকল ধাতুর জন্যই ঢাল সেম হতে হবে এবং ঢাল এম হবে এইচ, ঢাল হবে এইচ সকল ধাতুর জন্য। আমরা গত ক্লাসে গ্রাফ আঁকছিলাম ইভিএস বনাম এফ এর গ্রাফ ছিল এরকম, যে কোনো একটা ধাতুর জন্য ইভিএস বনাম এফ এর গ্রাফ এরকম, আর নিচের দিকে এই যে ডট ডট ডট। এইটা হচ্ছে সূচন কম্পাঙ্ক এফ নট, আর এর যে ঢাল, সেই ঢাল ছিল, এর যে স্লোপ, সেই স্লোপ ছিল হচ্ছে এইচ। কেমনে? ওই যে দেখো ইভিএস এটা ইকুয়াল টু এইচ এফ মাইনাস এইচ এফ নট, তোমার খাতায় লেখা আছে দেখো। ইভিএস ওয়াই অক্ষে ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি, এই যেটা হচ্ছে সি, তাহলে এক্স হচ্ছে এফ আর এম হচ্ছে স্লোপ হচ্ছে এইচ। তাহলে স্লোপ তো এইচ, প্লাঙ্ক কনস্ট্যান্টটাই হচ্ছে স্লোপ যে কোনো গ্রাফের জন্য। ইভিএস বনাম এফ এর যে কোনো গ্রাফের জন্য প্লাঙ্ক কনস্ট্যান্টটাই হচ্ছে ঢাল, ঢাল হচ্ছে এইচ। তো তুমি দেখো তো এর ঢাল আর এর ঢাল কি সেম হইল? জীবনও না।
অবশ্যই এই দুইটা ধাতুর জন্য এই যে ফটোতড়িৎ ক্রিয়ার ইভিএস ভার্সেস এফ এর যে গ্রাফ, সেই গ্রাফে এই দুইটা সমান্তরাল হওয়া উচিত ছিল, সমান্তরাল রেখা হওয়া উচিত ছিল, তাহলে আমরা বলতে পারতাম ঢাল সমান। তাহলে ইভিএস বনাম এফ রেখা দুইটা হবে এরকম সমান্তরাল রেখা, রেখা দুইটা হবে এরকম সমান্তরাল রেখা। তাহলে এটা 1 নং, এটা 2 নং। দেখো এর ঢালও যা, এর ঢালও তাই, তাহলে এই যে ঢাল বা স্লোপ এটা হবে এইচ, মাথায় রাখবা, বুঝছো? যদি কোনো ফটোতড়িৎ ক্রিয়ার গ্রাফ দেখো এরকম আছে, এই একটা এই একটা এই একটা এরকম আছে, ধরো জীবনেও এই গ্রাফ হবে না, সবার ঢাল এইচই হইতে হবে, সেম হইতে হবে ঢাল। দেন হ্যাঁ অবশ্যই সূচন কম্পাঙ্ক আলাদা, অনেকে বলতে পারে সূচন কম্পাঙ্ক অবশ্যই আলাদা। এই দেখো F01 F02 সূচন কম্পাঙ্ক অবশ্যই আলাদা, কার্যাপেক্ষক আলাদা। দেখো এটাকে বর্ধিত করলে এই যেটা কার্যাপেক্ষক, এই যেটা কার্যাপেক্ষক, প্রথমটা হচ্ছে এইচ F0, পরেরটা হচ্ছে এইচ এফ, প্রথমটা হচ্ছে এইচ F01, পরেরটুকু ওই যে পরেরটুকু এটা হচ্ছে এইচ F02, ঠিক আছে? এবার আসো 2 নম্বর। 2 নম্বর বলা হচ্ছে কোনো ধাতব পাতে, কোনো ধাতব পাতে আলাদা আলাদা তিনটি কম্পাঙ্কের আলো পড়ে, এদের জন্য ইভিএস বনাম এফ এর গ্রাফ আঁকো, ইভিএস বনাম এফ এর গ্রাফ আঁকো। বলো কিভাবে আঁকতে হবে, গ্রাফ কিভাবে আঁকতে হবে? ইভিএস বনাম এফ, ইভিএস বনাম এফ এর গ্রাফ। ধাতব পাত কয়টা? একটা। ধাতব পাত একটা, একটা ধাতব পাত, তাহলে তার একটা সূচন কম্পাঙ্ক, একটা সূচন তরঙ্গ দৈর্ঘ্য, একটাই কার্যাপেক্ষক। এবার এর উপর তিনটা আলাদা আলাদা কম্পাঙ্কের আলো পড়ছে। এই যে এই একটা কম্পাঙ্কের আলো, তার চেয়ে মনে করো যে একটু বেশি তরঙ্গ দৈর্ঘ্যের, সরি বেশি কম্পাঙ্কের এই একটা, তার চেয়ে ধরো আরও বেশি কম্পাঙ্কের এই একটা, তিনটা। তাহলে এটা F3, এটা F2, এটা F1, তিনটা আলাদা আলাদা কম্পাঙ্কের আলো পড়ছে। তাহলে তিনটা আলাদা আলাদা কম্পাঙ্কের আলোর জন্য ইলেকট্রন নির্গত হবে। F1 ফ্রিকোয়েন্সি কম, F2 ফ্রিকোয়েন্সি বেশি, F3 ফ্রিকোয়েন্সি আরও বেশি ধরো। তাহলে একটা নির্দিষ্ট ধাতব পাত, এই ধাতব পাতে যত বেশি ফ্রিকোয়েন্সির আলো পড়বে ইলেকট্রন তত গতিসম্পন্ন নির্গত হবে। তাহলে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কার? F3, তার জন্য বেশি গতিশক্তির ইলেকট্রন নির্গত হবে, এর জন্য একটু কম গতিশক্তির ইলেকট্রন, এর জন্য আরও কম গতিশক্তির ইলেকট্রন, ঠিক আছে? তাহলে কেম্যাক্স আলাদা হবে বা ইভিএস আলাদা হবে। তাহলে এটা EVS3, এটা EVS2, এটা EVS1, ঠিক আছে? তাহলে F3 বেশি, EVS3 বেশি, F2 কম, EVS2 কম, F1 আরও কম, EVS1 আরও কম। স্বাভাবিক, একটাই ধাতব পাত, এতে এখন তুমি যত বেশি ফ্রিকোয়েন্সির আলো ফেলবা ধাতব পাত থেকে ইলেকট্রনও নির্গত হবে, সেই ইলেকট্রনের গতিশক্তিও তত বেশি থাকবে। তো সেটা এখন আমাদের এখানে গ্রাফে আঁকতে হবে। তাহলে একটা ধাতব পাতের জন্য তিনটা, একটা ধাতব পাতের জন্য তিনটা আলাদা আলাদা কম্পাঙ্ক, এই একটা, এই একটা, এই একটা, এই যে তিনটা রেখা। সূচন কম্পাঙ্ক একটাই, এই যে F0। একটা ধাতব পাত, সূচন কম্পাঙ্ক একটা, এটা F1 এর জন্য, এটা F2 এর জন্য, ধরো এটা F3 এর জন্য। বলো হয়েছে? বলো এইভাবে আঁকলাম, হয়েছে? বলো তো। না হয় নাই। কি সমস্যা? আবার ওই একই সমস্যা, তিনটা ঢাল তো তুমি আলাদা করে ফেলছো, তিনটা ঢাল তুমি আলাদা করে ফেলছো। আর আরেকটা কথা হচ্ছে F1 F2 F3 এভাবে কেমনে আলাদা হবে? F তো এই, তাহলে F এর তো একটা নির্দিষ্ট মান, এই যে F এর একটা নির্দিষ্ট মান, ধরো F, ঠিক আছে? F এর একটা নির্দিষ্ট মান এইটা F, তো সেই এই মানগুলোই আলাদা হবে, F1 F2 F3 এভাবে আলাদা হবে। তো তুমি কি F1 F2 F3 কি বলতেছো এগুলো? তো এরকম বললে হবে? হবে না। তাহলে হয়নি কিন্তু। আর মেইন কথা হচ্ছে ঢালই তো আলাদা করে ফেলছো, আর তিনটা রেখা এঁকে ফেলছো। দেখো ধাতব পাত যে কটা রেখা হবে সেই কটা, ঠিক আছে? ধাতব পাত যে কটা রেখা কিন্তু সে কটা হবে। ধাতব পাত তো একটা, তাহলে রেখা একটা হবে। ধাতব পাত একটা, রেখা হবে একটা,
তাহলে এটা এফ নট সূচন কম্পাঙ্ক, এই এফ নট এটা সূচন কম্পাঙ্ক। এবার আসো F1 এর জন্য, এই যে এটা F1, F1 এর জন্য এটা হচ্ছে EVS1। তারপরে এটা F2, এটা F2, F2 এর জন্য এটা হবে EVS2, EVS2। এটা F3, এটা F3, এটা F3 এর জন্য এটা হবে EVS3। ঠিক আছে, F1 EVS1, F2 EVS2, F3 EVS3। দেখো যার ফ্রিকোয়েন্সি বেশি তার জন্য EVS বেশি। আর EVS মানে তো কিন্তু গতিশক্তি, এই যে এটা K max, এটা 3, এটা K max 2, এটা K max 1। বুঝা গেছে? এই হচ্ছে গ্রাফ। আচ্ছা এবার আসো 4 নম্বর, সরি 3 নম্বর। বলা হচ্ছে একই কম্পাঙ্কের আলো, একই কম্পাঙ্কের আলো তিনটি আলাদা আলাদা ধাতব পাতের উপর আপতিত হচ্ছে। ধাতব পাতের উপর আপতিত হচ্ছে। তো ইভিএস বনাম এফ, গ্রাফ অঙ্কন করো, গ্রাফ অঙ্কন করো। তাহলে এবার একটাই কম্পাঙ্ক, কম্পাঙ্ক একটা, তিনটা আলাদা আলাদা ধাতব পাত। ঠিক আছে, একটাই কম্পাঙ্ক, তিনটা আলাদা আলাদা ধাতব পাত। এটা এফ, ইভিএস। দেখো একটাই কম্পাঙ্ক, তিনটা আলাদা আলাদা ধাতব পাত। বোর্ডে দেখো কম্পাঙ্ক একটাই থাকবে, এফ একটাই, এই যে এফ একটাই, তিনটা আলাদা আলাদা ধাতব পাত। তাহলে এই একটা, এই একটা, আর এই একটা, এই যে তিনটা আলাদা আলাদা ধাতব পাত। এটা 1 নং, এটা 2 নং, এটা 3 নং। এবার গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, ঠিক আছে বলো নাসিম, ঠিক আছে কিনা? না ঠিক নাই, ইয়েস ঠিক নাই। কেন ঠিক নাই? ওই যে আবারও আকাম ঘটাই ফেলছি। এই দেখো এই কোণ, এই কোণ, এই কোণ সেম, ঢাল সেম, ঢাল আলাদা হয়ে গেছে, এটা তো হইতে পারে না। তাহলে তিনটা আলাদা আলাদা, এটা তো প্রথমেই দেখাইলাম, তিনটা আলাদা আলাদা ধাতব পাত। ঠিক আছে, তিনটা আলাদা আলাদা ধাতব পাতের জন্য তিনটা রেখা হবে, কিন্তু ভাই প্যারালাল থাকতে হবে, প্যারালাল থাকতে হবে। তাহলে ধরো এই একটা, তারপরে এই একটা, একটা প্যারালাল হয়েছে, হ্যাঁ হয়েছে, হয়েছে। আর ধরো এই একটা, এই দেখো তিনটা প্যারালাল রেখা। এবার কথা হচ্ছে ভাই তাহলে তো কম্পাঙ্ক, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো পড়বে। হ্যাঁ পড়বে, সমস্যা কি? এই যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো পড়বে, এই যে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক এফ, তিনটা আলাদা আলাদা ধাতব পাত, তাদের সূচন কম্পাঙ্ক আলাদা হবে। F01, এটার F02, এটার F03। এই যে সূচন কম্পাঙ্ক আলাদা, যেহেতু সূচন কম্পাঙ্ক আলাদা কার্যাপেক্ষক অবশ্যই আলাদা। এই যে এটার কার্যাপেক্ষক এইটুকু, এটার কার্যাপেক্ষক এইটুকু, এটার কার্যাপেক্ষক এইটুকু, এই যে এটার কার্যাপেক্ষক এইটুকু, আর লালটার কার্যাপেক্ষক, লালটার কার্যাপেক্ষক এইটুকু, এইটুকু কার্যাপেক্ষক। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে কার্যাপেক্ষক ফাই, এটা হচ্ছে কার্যাপেক্ষক, এই যে তিনটার আলাদা আলাদা কার্যাপেক্ষক ফাই। তাহলে এই যে মানটা, এই মানটাকে এইচ F01 বলা যায়, এটাকে এইচ F02 বলা যায়, এইচ F02, আর এটাকে এইচ F03 বলা যায়। ঠিক আছে, তাহলে কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক হচ্ছে এফ, কম্পাঙ্ক এফ। এবার আসো দেখো কম্পাঙ্ক এফ, এবার দেখো
এই এফ কম্পাঙ্কের জন্য এই যে 3 নম্বরটার ক্ষেত্রে F03 সূচন কম্পাঙ্ক, তার জন্য গতিশক্তি হবে এবার কম। এই যে এটা EVS3। কেন এরকম কেন হইল? দেখো 3টা আলাদা আলাদা ধাতব পাত, এই একটা এই একটা এই একটা, তো 3টা আলাদা আলাদা ধাতব পাত, তো স্বাভাবিক যার সূচন কম্পাঙ্ক বেশি তার থেকে ইলেকট্রন নির্গত করা কঠিন হবে। তো যার সূচন কম্পাঙ্ক বেশি F03, তার সূচন কম্পাঙ্ক বেশি, তো তার থেকে ইলেকট্রন নির্গত করাটাই কঠিন হবে, তার থেকে নির্গত ইলেকট্রনের গতিশক্তিটা কম হবে। তাই হয়েছে, দেখো যার সূচন কম্পাঙ্ক বেশি তার জন্য ইলেকট্রনের গতিশক্তি হয়েছে কম, আর যার সূচন কম্পাঙ্ক কম তার জন্য ইলেকট্রনের গতিশক্তি হয়েছে সবচেয়ে বেশি, গতিশক্তি হয়েছে সবচেয়ে বেশি। এটা হচ্ছে EVS1, ঠিক আছে। এটার জন্য EVS2। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে গ্রাফগুলা আঁকতে পারবা? গ্রাফগুলা ঠিকঠাকভাবে বুঝে বুঝে আঁকতে হবে। এই একটা ধাতব পাত, এই একটা ধাতব পাত, এই একটা ধাতব পাত, 3টা আলাদা আলাদা। সূচন কম্পাঙ্ক F01, সূচন কম্পাঙ্ক F02, সূচন কম্পাঙ্ক ছিল F03। একই কম্পাঙ্কের আলো ফেলছি, ঠিক আছে, একই কম্পাঙ্কের আলো ফেলছি। এখানেও যে আলো ফেলছি, এখানে সেও আলো ফেলছি, এইখানেও সেই আলো ফেলছি। সূচন কম্পাঙ্ক এর বেশি, তাহলে এর থেকে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কম, এর থেকে নির্গত ইলেকট্রনের গতিশক্তি আরেকটু বেশি, এর থেকে নির্গত ইলেকট্রনের গতিশক্তি সবচেয়ে বেশি। বুঝতে পারছো? বুঝতে কি পারছো? এই হচ্ছে চিত্র। ওকে, তাহলে এবার আসো 4 নম্বর। দেখো আমরা কি করতাম, আমরা ইভিএস ভার্সেস এফ এর গ্রাফ আঁকতাম। ভাই ইভিএস ভার্সেস এফ এর গ্রাফ যা, ইভিএস ভার্সেস 1/λ গ্রাফও কিন্তু তাই, 1/λ গ্রাফও কিন্তু তাই। ধরো ন্যানোমিটার রেঞ্জে আঁকবো আমরা। কেন কেন তাই তাই হবে না? ইভিএস ইকুয়াল টু এইচএফ মাইনাস এইচএফ নট। তো ইভিএস ইকুয়াল টু এইচএফ মানে c/λ। তাহলে আমরা এইভাবে লিখি HC 1/λ মাইনাস এইচএফ নট। তো ঘটনাটা তো একই, দেখো তো, এই যে এটা কোন অক্ষে? ওয়াই অক্ষে। ওয়াই ইকুয়াল টু mx 1/λ, এটা x মাইনাস সি, এই এইচএফ নট এটা হচ্ছে সি, আর স্লোপ এই যে HC এটা হচ্ছে স্লোপ, স্লোপটা হচ্ছে m। তো y ইকুয়াল টু mx মাইনাস সি। এবার x 1/λ, যেখানে আগে f ছিল সেখানে 1/λ, একই রকম গ্রাফ হবে, একই রকম গ্রাফ। তাহলে গ্রাফটা একই রকম, সেটা আমরা বুঝে গেছি। এবার এখানে 3টা গ্রাফ দেওয়া আছে, এই যে 3টা আলাদা আলাদা ধাতুর জন্য 3টা আলাদা আলাদা গ্রাফ দেওয়া আছে। এটা বলা হচ্ছে 0.01, এটা বলা হচ্ছে 0.02, এটা বলা হচ্ছে 0.03। তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্যের মান, এই যে মানে 1/λ আর কি। সূচন তরঙ্গ দৈর্ঘ্যের মান বলা যাচ্ছে না, সূচন তরঙ্গ দৈর্ঘ্য হলে তো ল্যামডা হইতো, এটা আসলে 1/λ 1/λ দেওয়া আছে, এগুলো আসলে 1/λ দেওয়া আছে। তাহলে এটা 1/λ নট 1, এটা 1/λ নট 2, এটা 1/λ নট 3 দেওয়া আছে, ঠিক আছে। সূচন তরঙ্গ দৈর্ঘ্যের উল্টা 1/λ দেওয়া আছে, 1/λ দেওয়া আছে। তো এখন আমাদের বলতেছে এটা 1 নং, এটা 2 নং, এটা 3 নং। তো এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে সূচন তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, এদের সূচন তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। বলো পারবা কিনা? সূচন তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। সূচন তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত মানে কি? সূচন তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত মানে হচ্ছে λ0 1, λ0 2 এবং λ0 3 অনুপাত। বলো পারবো কিনা? বলো তো কি হবে? এইগুলো সব দেওয়া আছে 1/λ কিন্তু, ঠিক আছে, এগুলো সব 1/λ 1/λ দেওয়া আছে। তাহলে ল্যামডা হবে এর উল্টা। দেখো 0.01 যদি 1/λ হয় তাহলে ল্যামডা হবে 1/0.01, বুঝছো? তাহলে এটা হবে 1/, প্রথমটা 0.01, 1/0.02, 1/0.03, বুঝলা কিনা? 3 দিয়ে মানে গুণ করে দাও, বা সরি 1 2 3 এদের লসাগু দিয়ে গুণ করে দাও, 6 দিয়ে গুণ করে দাও, তাই না? 6 দিয়ে তাহলে 1
1/0.01, 1/0.02, 1/0.03, তাহলে এটা 1, 1/2, 1/3, ঠিক আছে। তাহলে এটাকে 6 দিয়ে যদি গুণ করি তাহলে 6/3, 3/6, 6/3, তাহলে 2, তাহলে 6:3:2, তাই না? 1 2 3, তাহলে 3 1 1/2, তাহলে 3 to 1 ও তো লেখা যায়, 3 to 1, হ্যাঁ 3 to 1, এটাকে উল্টা দিলে 3 to 1, 3 to 1 এভাবে লিখো তাহলেই হবে, সমস্যা নেই, ঠিক আছে। 3 to 1, হ্যাঁ 1 1/2, 1/3, তাহলে এটা উল্টা 3 to 1, এটা হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। এবার আমাদের 2 নম্বর বলতেছে যে সূচন কম্পাঙ্কের অনুপাত নির্ণয় করো। সূচন কম্পাঙ্কের অনুপাত, এদের সূচন কম্পাঙ্কের অনুপাত। তো সূচন কম্পাঙ্ক মানে সূচন কম্পাঙ্ক হচ্ছে f01, f02, f03, দেখো এগুলো সব 1/λ দেওয়া আছে। তাহলে আমরা f = কি জানি, c/λ না? তাহলে c/λ01, c/λ02 আর c/λ03, λ03, c কাটা, c বাদ দাও, এই 1/1/λ01, 0.01, তাহলে এটা হচ্ছে 0.01, বুঝছো? এই যে 1/λ, c যদি কাটা যায় 1/λ01, 1/λ02 আর 1/λ03, তো এগুলোতে 1/λ দেওয়া আছে, তাহলে এটা হবে 0.01, 0.02, 0.03, তাহলে 1 2 1 2 এবং 3, 1 2 এবং 3, ওকে। আর একটা জিনিস 3 নম্বর, এদের কার্যাপেক্ষকের অনুপাত। কার্যাপেক্ষকের অনুপাত, কার্যাপেক্ষকের অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে কার্যাপেক্ষকের অনুপাত কি হবে? φ1, φ2, φ3, তো φ = কি, hc/λ01, hc/λ02, hc/λ02 এবং hc/λ03, hc বাদ দিয়ে দাও, তাহলে 1/λ01, 1/λ02, 1/λ03, এই যে এটা, তাহলে 1 2 3, তাহলে এই অনুপাতটা হবে 1 1 2 এবং 3, বুঝতে পারছো? এফেক্টটাই হবে, হ্যাঁ। তাহলে ডান। এখন আসো ম্যাথে যাই। 5 নম্বর বলা হচ্ছে কোনো একটি ধাতব পাতে কোনো একটি ধাতব পাতে 4 × 10⁻15 হার্টজ কম্পাঙ্কের আলো পড়লে উক্ত ধাতব পাত হতে 2.23 ইলেক্ট্রোভোল্টের সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রন নির্গত হয়। সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রন নির্গত হয়, এটা ধরো উদ্দীপক দেওয়া আছে। 1 নম্বর কোশ্চেন, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি দেওয়া আছে, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ, ইলেকট্রনের সর্বোচ্চ বেগ, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। 2 নম্বর, আপতিত ফোটনের ভরবেগ, আপতিত ফোটনের ভরবেগ।
আর 3 নম্বর ধাতুর কার্যাপেক্ষক ও সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ধাতুর কার্যাপেক্ষক ও সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো খুবই সহজ। এই যে একটা ধাতব পাত, এই ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত হয়েছে। সর্বোচ্চ কত গতিশক্তির ইলেকট্রন? সেই গতিশক্তিটা কে ম্যাক্স গিভেন দ্যাট 2.23 ইলেকট্রোভোল্ট। ঠিক আছে। ধাতব পাতে আলো পড়ছে, ফোটন, সেই ফোটনের ফ্রিকোয়েন্সি এফ কত দেওয়া আছে? দেওয়া আছে 4 × 10⁻15 হার্টজ, এটা দেওয়া আছে। ওকে, তো চলো 1 নম্বর দিয়ে শুরু করি। বলা হচ্ছে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত? ওই যে সর্বোচ্চ গতিশক্তি দেওয়া আছে ইলেকট্রনের, তো সর্বোচ্চ বেগ বের করতে বলছে, পারবো না? সর্বোচ্চ বেগ বের করতে বলছে, তাহলে কে ম্যাক্স দ্যাট ইজ হাফ এম বি স্কোয়ার। কে ম্যাক্স দ্যাট ইজ হাফ এম বি স্কোয়ার। ওই যে ভিটা কে ম্যাক্স হলে ভি হয়ে যাবে ম্যাক্স, তো ভি ম্যাক্সটা বের করব। তো কে ম্যাক্সের মান হচ্ছে 2.23 ইলেকট্রোভোল্ট। তো 2.23 ইলেকট্রোভোল্ট 1.6 × 10⁻−19, এটা ইকুয়াল টু হাফ এম 9.11 × 10⁻31 ভি ম্যাক্স তার স্কোয়ার, ভি ম্যাক্সিমাম তার স্কোয়ার। তাহলে এবার 2.23 গুণ 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19 গুণ 2 ভাগ 9.11 এক্সপোনেনশিয়াল ফাংশন -31 দিয়ে রুট অ্যান্সার 7, 9 8 পয়েন্ট, ভি এর মানটা আসছে 8.85 গুণ 10⁵ মিটার পার সেকেন্ড আসছে। এটা গুড। আপতিত হয়ে গেছে। আপতিত ফোটনের ভরবেগ নির্ণয় করো। বলো তো ফোটনের ভরবেগের সূত্র তোমাকে শেখানো হয়েছে কিনা? ফোটনের ভরবেগের সূত্র 2 নম্বর এখানে করি। ফোটনের ভরবেগ পি ইকুয়াল টু, দেখো তো শেখানো হয়েছে কিনা, h/λ। খাতা উল্টাও দেখো তো পাও কিনা। তো ল্যামডা তো দেওয়া নাই, আপতিত ফোটনের কম্পাঙ্ক দেওয়া আছে, কোনো প্রবলেম নাই, ল্যামডা থেকে এফ পাবো কিভাবে? পি ইকুয়াল টু h/λ, সি ইকুয়াল টু এফ ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু সি/এফ, তাহলে নিচে সি লাভ দিয়ে চলে গেল এফ উপরে। তাহলে এইচ এর মান 6.626 × 10⁻−34। এফ এর মান, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, 4 × 10⁻15, 4 × 10⁻15 ডিভাইডেড বাই 3 × 10⁸। তাহলে এইচ এর মান বসালাম, এফ এর মান বসালাম, সি এর মানটা বসালাম। ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড। 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34 গুণ 4 এক্সপোনেনশিয়াল ফাংশন 15 ডিভাইডেড বাই 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8। তাহলে 8.834 × 10⁻27 এত কেজি মিটার পার সেকেন্ড, 2 নম্বর ডান হয়ে গেছে। আচ্ছা এবার আসো, এবার আমাকে কি বলছে? এবার বলা হচ্ছে ধাতুর কার্যাপেক্ষক ও সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ধাতুর কার্যাপেক্ষক ও সূচন তরঙ্গ দৈর্ঘ্য, মূল সূত্রটা ছিল আপতিত আলোর শক্তি E = φ প্লাস কে ম্যাক্স, এটা হচ্ছে মূল সূত্র। এবার এটাকে বিভিন্ন ফরম্যাটে আমরা লিখি, গত ক্লাসে আমরা দেখছি। ই এর জায়গায় আমরা এইচ এফ বসাইতে পারি, hc/λ বসাইতে পারি, ফাই এর জায়গায় hf0 বসাইতে পারি, hc/λ0 বসাইতে পারি, কে ম্যাক্সের জায়গায় ইভিএস বসাইতে পারি, তাই না? এরকম বহুত জিনিস আমরা লিখতে পারি। তো এখন দেখো এইখানে আমরা কি লিখব? যেহেতু আমাদের এফ দেওয়া আছে তাহলে = hf লিখবো। আর আমরা ফাই বের করতে চাই, ধরো ফাই বের করতে চাই তাহলে ফাই, কিন্তু যদি আমরা একবারে সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতাম তাহলে আমরা লিখতাম hc/λ0, কিন্তু আমরা চাচ্ছি যে না, একটু আমরা ফাইও বের করতে চাই, তাহলে ফাই আর এখানে কি কে ম্যাক্স তো গিভেন। তাহলে এবার আসো মান বসে। এইচ এর মান 6.626 × 10⁻−34 গুণ এফ এর মান 4 × 10⁻15, ফাইয়ের মানটা বের করবো প্লাস কে ম্যাক্স হচ্ছে 2.23 গুণ 1.6 গুণ 10⁻−19। দেখো একটা জিনিস খেয়াল করো, তুমি যদি একবারে ফাইটাকে ইলেকট্রোভোল্ট এককে পাইতে চাও একবারে,
তাহলে কে ম্যাক্স তো তোমার ইলেকট্রোভোল্টে আছে, তাহলে এটাকে ইলেকট্রোভোল্ট করবা কেমনে? এটা জুলে আছে, এইচ এর মান এফ এর মান বসালে জুলে কেমনে আছে? এইচ এর একক কি? জুল সেকেন্ড, আর এফ এর একক কি? পার সেকেন্ড। তাহলে পার সেকেন্ড আর সেকেন্ড কাটাকাটি, তো পড়ে থাকলো কি? জুল। তো একে 1.6 × 10⁻19 দিয়ে ভাগ দিয়ে দাও। যদি ভাগ দিয়ে দাও তাহলে এটা ইলেকট্রোভোল্ট, এটাও হয়ে যাবে ইলেকট্রোভোল্ট। তো তুমি যদি মনে করো যে না আমি আগে এখান থেকে প্রথমে ফাই আমরা এসআই এককে বের করে নিব, দেন ইলেকট্রোভোল্ট করবো, আমার তাতেও আপত্তি নেই, যার যেটা ভালো লাগে। 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34 গুণ 4 এক্সপোনেনশিয়াল ফাংশন 15। ওকে, এইটাকে বিয়োগ দিব 2.23 গুণ 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19। ঠিক আছে, তাহলে ফাই হচ্ছে 2.293 গুণ 10⁻18। এত কিন্তু জুল, একে ভাগ দাও 1.6 × 10⁻19 দিয়ে, ভাগ 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19। তাহলে ইলেকট্রোভোল্ট এককে আসবে, ইলেকট্রোভোল্ট এককে আসছে 14.335 এত ইলেকট্রোভোল্ট। ফায়ের মানটান চাইলে ইলেকট্রোভোল্ট এককে লেখাটা বেটার, দেখতে সুন্দর লাগে না? সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত? তুমি একবারে এখানে ফাইয়ের জায়গায় এইচ সি বাই ল্যামডা নট দিয়ে ল্যামডা নট বের করে নিতে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য একবারে চলে আসতো। আর যদি মনে করেন যে না, যেহেতু আমরা ফাই বের করছি তাহলে ফাই থেকে এখান থেকে আমরা বের করব, ওকে, তাহলে এইচ সি বাই ল্যামডা নট, ফাইয়ের মানটা বসাও। ফাইয়ের মান 14.335 গুণ 1.6 × 10⁻19, এইচ এর মান 6.626 × 10⁻34 গুণ 3 × 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা নট। তাহলে 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন 34 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8, 14.335 গুণ 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19। তাহলে এখান থেকে ল্যামডা নটের মান আমরা পাবো 8.666 × 10⁻8 মিটার। শেষ। কি ক্লিয়ার? ওকে, এবার আসো 6 নম্বর। এটা ভিএস, আচ্ছা ভিএস কিনা বলবো না, যেটা কি বনাম কি গ্রাফ সেটা আমি বলে দিব না, জাস্ট আমি এই বিন্দুর স্থানাঙ্ক বলে দিব যে 3.2 × 10⁻15 হার্টজ, 4 ভোল্ট। এবার কোশ্চেন নম্বর 1, ধাতুটির সূচন তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য ও সূচন তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক নির্ণয় করো। আর 2 নম্বর, নির্গত ইলেকট্রনের ভরবেগ নির্ণয় করো। নির্গত ইলেকট্রন এই যে 4 ভোল্ট যার নিবৃত বিভব দেওয়া আছে, তো তার জন্য ভরবেগ বের করতে হবে। এবার প্রথম কথা হচ্ছে কি ভার্সেস কি গ্রাফ। এটা ভাই বলা নাই বলে বসে থাকলে হবে না, একটু বুদ্ধি খাটাও, দেখো বলা আছে কিভাবে। এই যে এইটা হচ্ছে আমার হার্টস, এককটা দেখো হার্টস মানে ফ্রিকোয়েন্সি এফ, ভোল্ট তাহলে ভোল্ট মানে তো ভিএস, তাহলে এটা ভিএস বনাম এফ এর গ্রাফ দেওয়া আছে। তাহলে এটা আমাদের স্টপ পটেনশিয়ালের মান 4 ভোল্ট দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা চাইছে কি, ধাতুটির সূচন তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক নির্ণয় করো। অনেক সময় চিত্রে এভাবেই বলে দিতে পারে এফ নট হোয়াট, ল্যামডা নট হোয়াট, এরকম বলে দিবে। তাহলে এফ নট আর ল্যামডা নটটা আমরা বের করবো। তো গ্রাফে কিন্তু ল্যামডা নট আমরা দেখবো না, গ্রাফে এই পয়েন্টটা হচ্ছে এফ নট। তাহলে আসো 1 নম্বর, ধাতুটির সূচন তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক বের করব। মূল সূত্র E = 5 + Kmax বা ইভিএস, যেহেতু ভিএস দেওয়া আছে এই কারণে ইভিএস লিখলাম। এবার এইচ কে দেখো, এইচ কে এবার আমরা লিখবো এইচ এফ, কারণ এফ দেওয়া আছে।
এখন ধরো আমি একবারে সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই, সে যদি সূচন কম্পাঙ্ক বের করতাম এইচ এফ নট, সূচন তরঙ্গ দৈর্ঘ্য ধরো বের করতে চাই, তাহলে সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করলে কি এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা নট প্লাস ইভিএস। নাও এবার আসো মানগুলো বসাই, 6.626 ইন্টু 10⁻⁻34, এফ এর মান 3.2 ইন্টু 10⁻15, ঠিক আছে। এইচ 6.626 ইন্টু 10⁻⁻34, সি 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা নট, এই যে ল্যামডা নট এটা, ই 1.6 ইন্টু 10⁻⁻19, ভিএস হচ্ছে 4, ভিএস হচ্ছে 4। তো চলো বের করে ফেলি এখান থেকে ল্যামডা নট, 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34 গুণ 3.2 এক্সপোনেনশিয়াল ফাংশন 15 বিয়োগ 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19 গুণ 4, এটা এবার 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 ডিভাইডেড বাই অ্যান্সার। দেখো তো 1.34 ইন্টু 10⁻⁻7 আসছে কিনা, কেউ একজন করো। ওকে, তাহলে অতএব ল্যামডা নট 1.342 ইন্টু 10⁻⁻7 মিটার। সূচন কম্পাঙ্ক এফ নট বের করতে পারবা না, এফ নট বের করতে পারবা না, এফ নট ইকুয়াল টু সি বাই ল্যামডা নট দিয়ে বের করবা, শেষ। ওকে, এবার 2 নম্বর, 2 কি বলছে, এই যে নির্গত ইলেকট্রনের গতিশক্তি এটা, মানে এর সাথে ই গুণ দিলেই গতিশক্তি ইভিএস। তো আমাদের এখন বলছে ভরবেগ বের করো, দুইভাবে করা যায়, বেগ বের করে তার সাথে ভর গুণ করা যায়, অথবা আর একটা কাজ করা যায়। দেখো বেগ বের করে ভর গুণ করা যায়, অথবা আর একটা কাজ করা যায়, গতিশক্তি আর ভরবেগের একটা সম্পর্ক তো আমরা জানি যে পি স্কোয়ার ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, গতিশক্তি ইকে এটা ইকুয়াল টু কি পি স্কোয়ার বাই 2m জানি না আমরা, তো সেই ইকেটাই তো কেম্যাক্স, ইকেটাই তো কেম্যাক্স বা ইভিএস এটা ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। তাহলে অতএব পি ইকুয়াল টু √2m ইভিএস। আমরা এবার মান বসাও ভরবেগ, তাহলে √2 ইন্টু 9.11 ইন্টু 10⁻⁻31, তারপরে 1.6 ইন্টু 10⁻⁻19, আর ভিএস হচ্ছে 4 ভোল্ট গুণ 4। তাহলে √2 ইন্টু 9.11 এক্সপোনেনশিয়াল ফাংশন -31 গুণ 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19 গুণ 4, তাহলে 1.0798 গুণ 10⁻⁻24 এত কেজি মিটার পার সেকেন্ড। অথবা ভর বের করে বেগ বের করে ভর দিয়ে গুণ করে দিতে পারো, অথবা, ঠিক আছে, যার যেটা ভালো লাগে করবে, যার যেটা ভালো লাগে সে সেটা করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে 6 ডান। 7 বলা হচ্ছে কোনো একটি ধাতব পাতের কার্যাপেক্ষক, কোনো একটি ধাতব পাতের কার্যাপেক্ষক 4 ইলেকট্রোভোল্ট, ধাতব পাত্রটিতে 3955 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলো, এক নম্বর কোশ্চেন, নির্গত ইলেকট্রনের বেগ নির্ণয় করো।
আর 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন হচ্ছে 6000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলে ওই ধাতব পাত হতে ইলেকট্রন নির্গত করা যাবে কিনা, ঠিক আছে। বলো পারবা কিনা? এই কি খাবার দাবার লাগাইছো? আরাফাত ইসলাম, তুমি কি বাবুর্চি হইছো নাকি? করো, হিসাব করো। ওকে, এবার আসো। একটা ধাতব পাত একটা, তাদের কার্যাপেক্ষক দেওয়া আছে। তাহলে এই যে ধাতব পাতের কার্যাপেক্ষক ফাই দেওয়া আছে, ফাই গিভেন। ফাই কত? 4 ইলেকট্রোভোল্ট এককে দেওয়া আছে। বলছে ধাতব পাতটিতে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলো, ধাতব পাতটাতে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলো, ল্যামডা 3955 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলো। আলো ফেলা হলে ইলেকট্রন নির্গত হবে, ঠিক আছে। নির্গত ইলেকট্রনের বেগটা চাইছে ভি চাইছে। লিখে ফেলো মূল সূত্রটা। 1 নম্বর, E = ফাই প্লাস কে ম্যাক্স। যেহেতু দেখো এবার ল্যামডাটা দেওয়া আছে, তাহলে কে আমরা লিখবো hc/λ। ফাই তো ফাই দেওয়াই আছে, ফাই লিখবো। কে ম্যাক্স লিখবো 1/2 mv², কারণ আমার এবার বেগ ভি দরকার। তাহলে এবার মানগুলো বসাই দাও। 6.626 × 10⁻34। সি হচ্ছে 3 × 10⁸। ল্যামডা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য গিভেন, তো সেই ল্যামডার মান 3955 × 10⁻10। দেখো ঘুরে ফিরে আমার এই সূত্র রিলেটেড সব ম্যাথ, ঠিক আছে। কখনো ফাই দেওয়া থাকবে ডিরেক্ট, কখনো ফাই দেওয়া থাকবে এফ নটের মাধ্যমে, কখনো ল্যামডা নটের মাধ্যমে, কখনো আপতিত আলোর শক্তি ডিরেক্ট বলা থাকবে, কখনো তার তরঙ্গ দৈর্ঘ্য বলা থাকবে, কখনো তার কম্পাঙ্ক বলা থাকবে। গতিশক্তি কে ম্যাক্স এটা ডিরেক্ট নির্ণয় করতে বলতে পারে, অথবা বেগ নির্ণয় করতে বলতে পারে, অথবা দেওয়াও থাকতে পারে। এইটাই তো কাজ, এই সূত্রের বাইরে তো কিছু না। তাহলে ঘুরে ফিরে ম্যাথ কিন্তু সব একই রকম। এবার ফাই কত দেওয়া আছে? 4 ইলেকট্রোভোল্ট। এটাকে যেহেতু জুলে কনভার্ট করছি, তাহলে এটাকেও জুলে কনভার্ট করতে হবে। তাহলে 4 × 1.6 × 10⁻−19, ঠিক আছে। এবার প্লাস 1/2 mv², 9.11 × 10⁻31 v²। এবার এখান থেকে ভি বের করতে হবে। কে করবে হিসাবটা? ক্যালকুলেটর। 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 3955 এক্সপোনেনশিয়াল ফাংশন -10, যা হবে -4 × 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19, ঠিক আছে। এবার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি হয়ে গেছে? যখন আমি ম্যাথটা দিই, আমি তো ম্যাথটা মুখস্থ দিছি, তা আমি এমন তরঙ্গ দৈর্ঘ্য দিছি আসলে যার জন্য ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে না, ঠিক আছে। যার জন্য ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে না। তো সমস্যা নেই, আসলে আমরা ম্যাথটাকে ঠিক করে দিই। কিভাবে ঠিক করা যাবে? এই তো সমস্যা হয়ে গেল। তাহলে দেখি কিভাবে ঠিক করা যায়। এখানে 20 দিলে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিতে হবে কমাই দিয়ে। এখানে যদি 2000 বসাই, দেখি 2000 বসাই হয় কিনা। আমি তো মুছে ফেলেছি। 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8। এবার এখানে ধরো 2000 ধরলাম, 2000 এক্সপোনেনশিয়াল ফাংশন -10। দেখি কি অবস্থা হয়। 4 × 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19 2000 হলে হবে। এই জায়গাটাতে 2000 করে দাও।
এটাকে 3000 জায়গায় 2000 করে দাও, 2000 দাও, আলো ফেলা হলো। ঠিক আছে, বুঝতে পারছো? এটাকে 2000 করে দাও। তাহলে 2000 করে দিলাম। এইবার আসো, তাহলে মাইনাস এটা করে ফেলছি, ওকে ডান। এবার এর সাথে গুণ 2, তাকে ভাগ 9.11 এক্সপোনেনশিয়াল ফাংশন -31 দিয়ে এবার তার রুট অ্যান্সার। তাহলে ভি এর মান আমি পাচ্ছি, অতএব ভি ইকুয়াল টু 8.814 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এই কোশ্চেনটা আমি যখন দিই আমি তো ইচ্ছা মতো ডাটা দিছিলাম, তো ডাটা দিয়ে ধরা খেয়ে গেছি। ধরা খেয়ে গেছি কি, আপতিত আলোর শক্তি হইতেছে কার্যাপেক্ষকের চেয়ে কম, তার ইলেকট্রন কেমনে নির্গত হবে? তো সেই ক্ষেত্রে আসলে ইলেকট্রন নির্গত হবে না, বুঝছো? নির্গত ইলেকট্রনে বেগ কত, ইলেকট্রন নির্গতই হবে না। আসলে 2 নম্বর কোশ্চেনটা হয়ে গেছিল আর কি। এবার বলতেছে 6000 অ্যারমস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলে ওই ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত করা যাবে কি? বলো উত্তর কি? উত্তর কি? না, 3000-এর জন্যই যায় নাই, আর 6000 তো যাবে না। এবার কথা হচ্ছে দেখাবা কিভাবে। দেখো এই ম্যাথটা দেখানোর উপায় হচ্ছে, তুমি আপতিত আলোর কম্পাঙ্ক বের করবা, সূচন কম্পাঙ্ক বের করবা, বের করে দেখাবা, এই দুইটার মধ্যে কম্পেয়ার করবা। ইলেকট্রন নির্গত হওয়ার জন্য অবশ্যই এফ এর মান এফ নটের কম অথবা সমান হইতে হবে। যদি ফটো ইলেকট্রন নির্গত হইতে হয় তাহলে এফ এর মান এফ নটের কম হইতে হবে, মানে এফ এর মান এফ নটের বেশি হইতে হবে, নয়তো সমান হইতে হবে। অর্থাৎ এফ নটের মান এফ এর কম হইতে হবে অথবা সমান হইতে হবে। এফ দিয়ে দেখাইতে পারো, শক্তি দিয়েও তো দেখাইতে পারো, ই গ্রেটার দেন অর ইকুয়াল 5 হইতে হবে, অথবা ল্যামডা লেস দেন অর ইকুয়াল, ল্যামডা লেস দেন অর ইকুয়াল ল্যামডা নট হইতে হবে, এটা হইতে হবে। এখন এই তিনটার মধ্যে তুমি যেটা দিয়ে দেখাবা, তোমার যেটা ভালো লাগে। তো ম্যাক্সিমাম বইয়ে করে কি শক্তিটা দিয়ে দেখাই, কারণ আমি যদি সূচন তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক দিয়ে দেখাই তাহলে 4 মার্কের প্রশ্ন হিসাবে সেটা অনেক ছোট হয়ে আসে। তো এই কারণে একটু টেনে টুনে বড় করতে হবে। বোর্ড কোশ্চেনের নীতি হচ্ছে এটা, যে কোশ্চেন যখন অ্যান্সার যখন ছোট হয়ে যাবে তখন এটা টেনে টুনে একটু বড় করতে হবে। ঠিক আছে, তো ব্যাখ্যামূলক কি দিব, ব্যাখ্যাই যে দিবা, এই যে দাঁড়াও বলতেছি ব্যাখ্যা কি দিবা। তাহলে আসো 2 নম্বর, এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলে ওই ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত হবে কিনা। তো তুমি কি করবা, আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তুমি সূচন তরঙ্গ দৈর্ঘ্যটা বের করবা, এখান থেকে সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করবা, দেন দুইটা তরঙ্গ দৈর্ঘ্য কম্পেয়ার করবা। অথবা তোমার তো কার্যাপেক্ষকই দেওয়া আছে, 4 ইলেকট্রোভোল্টই দেওয়া আছে, তুমি আপতিত আলোর শক্তিটা বের করো, ই ইকুয়াল টু h/λ, এটা বের করো। 6.626 ইন্টু 10⁻⁻34 গুণ 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে কত, 6000, ল্যামডা 6000 গুণ 10⁻⁻10। বলো এটা কোন এককে? জুল এককে, এটা কিন্তু জুল। তাকে ভাগ দিব 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে, তাহলে আমাদের ইলেকট্রোভোল্ট আসবে, তাহলে আমাদের ইলেকট্রোভোল্ট আসবে 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8, 6000 এক্সপোনেনশিয়াল ফাংশন -10 গুণ 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19, তাহলে এটা 2.0706 এত ইলেকট্রোভোল্ট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2.060706 এত ইলেকট্রোভোল্ট। সরি, এটা তো অ্যান্সার না, নির্গত হবে কিনা সেটা তো বলতে হবে। তো ই এর মান দেখো, ই এর মান 5 এর চেয়ে কম, কোথায় 5 এর মান 4 ইলেকট্রোভোল্ট আর ই এর মান এত, তাহলে ইলেকট্রন নির্গত হবে না, এটাই লিখতে হবে, ইলেকট্রন নির্গত হবে না। বুঝতে পারছো? বলো। ওকে, 8 নম্বর বলা হচ্ছে 10 কিলোভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে, বিভব পার্থক্যের মধ্যে একটি স্থির ইলেকট্রন, মধ্যে একটি স্থির ইলেকট্রন, স্থির ইলেকট্রন সর্বোচ্চ কত বেগ অর্জন করবে, সর্বোচ্চ কত বেগ অর্জন করবে,
এটা একটা এমসিকিউ টাইপ কোশ্চেন। 10 কিলোভোল্ট বিভব পার্থক্যের মধ্যে একটা স্থির ইলেকট্রন সর্বোচ্চ কত বেগ অর্জন করবে? এই যে 10 কিলোভোল্ট এই বিভব পার্থক্য থেকে ইলেকট্রন শক্তি গেইন করতেছে। তো ইলেকট্রনের এই যে গেইনকৃত শক্তি ইভি সেটা কি করবে? গতিশক্তি দিবে, দ্যাট ইজ হাফ এম ভি স্কয়ার। ওই যে ইভিএস ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার পড়ছিলাম আমরা নিবৃত্ত বিভবের ক্ষেত্রে, ইভিএস ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার প্রমাণ করছিলাম না? তো সেটাই ইভিএস ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এই একই সূত্র। তো ইভিএস সেই মানে এবার এবার এটাকে আর ভিএস বলবো না, স্টপ পটেনশিয়াল বলবো না। আগে যেমন কি হয়েছিল, যে বিভবটা ছিল সেটা স্টপ পটেনশিয়াল ছিল, অর্থাৎ মন্দন সৃষ্টিকারী বিভব ছিল আর কি। এটা ত্বরণ সৃষ্টিকারী। স্থির ইলেকট্রন সেটাকে ত্বরণ দিবে। কেমনে ত্বরণ দিবে? এই যে এই পাতটা ধরো এবার নেগেটিভ চার্জে চার্জিত, আর এই পাতটা পজিটিভ চার্জে চার্জিত। এখন একটা ইলেকট্রন ধরো এখানে আছে, তো ইলেকট্রন স্থির ইলেকট্রন, তো তার বেগ কত? বেগ হচ্ছে 0। এবার এই মাইনাস ওকে ঠেলবে, প্লাস ওকে টানবে, তাহলে যতই সে এদিকে যাবে তত সে বেগ অর্জন করবে। তো যখন এই পয়েন্টে গিয়ে পৌঁছাবে তখন তার বেগ হবে ভি। তাহলে সে কী করলো? এখান থেকে ওই পর্যন্ত গেল, সেটা হচ্ছে ডি, দুই পাতের বিভব পার্থক্য। এটা হচ্ছে ডেল বি হচ্ছে দুই পাতের বিভব পার্থক্য, ডেল বি ইকুয়াল টু ভি, ধরো ডেল বি ইকুয়াল টু ভি। তাহলে এবার কি হচ্ছে? এবার ত্বরণ হচ্ছে, বেগ জিরো থেকে বেগ ভি লাভ করতেছে। তাহলে এবার ওই যে কৃত কাজ গতিশক্তির পরিবর্তন, কৃত কাজ। এবার এই ইলেকট্রনের উপর বলটা এইদিকে, এই যে এই ইলেকট্রনের উপর মাইনাসের ধাক্কা প্লাসের টান, তাহলে বলটা এদিকে, সেই বল এফ ইকুয়াল টু ই কিউ। কনসেপ্টটা কীরকম? কৃত কাজ গতিশক্তির পরিবর্তন, তাহলে ডেল ই কে এটা সমান সমান ডাব্লিউ। তো ডাব্লিউ ইকুয়াল টু হবে এফ বল ডি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর গতিশক্তির পরিবর্তন হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো ইউ এর মান কত? ইউ এর মান 0। তাহলে এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এফ ইকুয়াল টু ই কিউ ডি, ই ডি মানে ভি, তাহলে আর কিউ মানে হচ্ছে ই, তাহলে ই ভি। তো এই সূত্রটাই। তো আমরা কিন্তু এত কিছু করব না, আমি দেখালাম তারপরে একবার। তুমি ডিরেক্ট সূত্র লিখবে, এগুলো এমসিকিউ টাইপ কোশ্চেন। ইভি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, শক্তি সমান সমান শক্তি 1.6 ইন্টু 10⁻⁻�19, একটা স্থির ইলেকট্রন। ভি এর মান 10 কিলোভোল্ট, 10 ইন্টু 10⁻³ হাফ 9.11 ইন্টু 10⁻⁻31 আর ভি স্কোয়ার। এখান থেকে ভি এর মানটা বের করে নিতে হবে। শেষ। ঠিক আছে, বোঝা গেল? এবার আসো 9 নম্বর। বলা হচ্ছে 450 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনো ধাতব পাতে পড়লে ফটো ইলেকট্রনের জন্য নিবৃত্ত বিভব 4.8 ভোল্ট। কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে আলোর জন্য নিবৃত্ত বিভব, ওই ধাতব পাতে নিবৃত্ত বিভব হবে 3.5 ভোল্ট। নিবৃত্ত বিভব 3.5 ভোল্ট হবে। ঠিক আছে? তাহলে 450 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনো ধাতব পাতে পড়লে নিবৃত্ত বিভব 4.8 ভোল্ট। কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে নিবৃত্ত বিভব 3.5 ভোল্ট হবে? দেখো, এটা করা যায় দুইভাবে। প্রথম এটা তোমাকে আমি বলি, ই ইকুয়াল টু ফাই প্লাস ইভিএস, তাই তো? বোর্ডে দেখো ভাই, ই ইকুয়াল টু তুমি লিখবা ই ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা, যেহেতু ল্যামডা দেওয়া আছে। ই এর মান বসাবা ফাই প্লাস ইভিএস। তাহলে ভালো করে দেখো, এইচসি বাই ল্যামডা বসাবা, ল্যামডার মান বসাবা। ইভিএস ভি এর মান 4.8, এটা বসাই দিবা, 4.8 বসাই দিবা, দিয়ে এখান থেকে ভাই ফাইটা আগে বের করবা। ফাইটা বের করলে, প্রথম ক্ষেত্র থেকে ফাইটা বের করলে। এবার ধাতব পাত তো একটা, তাহলে ভাই তার কার্যাপেক্ষক তো একটাই হবে। ধাতব পাত একটা, তো তার কার্যাপেক্ষক কি একটাই হবে, একটাই কার্যাপেক্ষক হবে। তো এখান থেকে কার্যাপেক্ষক ফাইটা বের করবা। ঠিক আছে? দেন এবার দ্বিতীয় ক্ষেত্রে, এইচসি বাই এই যে ল্যামডা,
ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে আবার এই যে ল্যামডাটা বের করতে চাই, কত তরঙ্গ দৈর্ঘ্যের ল্যামডা, এটা সমান সমান 5 প্লাস ইবিএস। তো তোমার তখন এই যে ফাইয়ের মানটা নিয়ে এখানে বসাই দিবা, ফাই জানো, ইবিএস এই যে ভিএস এর মানটা হচ্ছে কত 3.5, এটা তুমি জানো, দিয়ে এখান থেকে ল্যামডাটা বের করে নিবা, হয়ে যাবে। তো এইভাবে করা যায়। তো এইভাবে করতে গেলে 2 বার হিসাব করা লাগে, বেশ মানে কেমন যেন লাগে। তো এটা আরেকটাভাবে আমি করতে পারি, এটা আমার কাছে এটাই ভালো লাগে। তো কী নিয়ম সেটা হচ্ছে মূল সূত্র কি, মূল সূত্র হচ্ছে ই ইকুয়াল টু ফাই প্লাস ইভিএস। ওকে, মূল সূত্র। তাহলে আসো প্রথম ক্ষেত্রে। তো প্রথম ক্ষেত্রে ই ইকুয়াল টু, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তো আমি প্রথম ক্ষেত্রে এইভাবে লিখবো, এইচ সি বাই ল্যামডা, এটা ল্যামডা 1, এটা ইকুয়াল টু ফাই থাকুক, ঠিক আছে, ফাই থাকুক। বা তোমার যদি এখানে লিখতে ইচ্ছা হয় এইচ সি বাই ল্যামডা লিখবা, লিখো, ল্যামডা নট লিখবা, লিখো, কোনো সমস্যা। ই এই যে ভিএস, তো এই ভিএসটাকে আমি বললাম ভি1, যার মান হচ্ছে ওই যে কত 4.8। আবার দ্বিতীয় ক্ষেত্রে এইচ সি বাই ল্যামডা 2, এটা সমান সমান ফাই প্লাস ই ভি2। একই ধাতবপাত যেহেতু একই, তাহলে কোনটা সেম থাকবে, ফাই সেম থাকবে, কার্যাপেক্ষক সেম থাকবে, কার্যাপেক্ষক সেম আছে, ঠিক আছে। এবার দেখো ফাই আছে না, দুই জায়গায় ফাই আছে না, ফাই সমান সমান কত, এখান থেকে যদি বলি ফাই সমান সমান কত, তাহলে ফাই সমান সমান হবে এইচ সি বাই ল্যামডা 1 মাইনাস ইভি1, সমীকরণ নম্বর 1। তারপরে ফাই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা 2 মাইনাস ইভি2, সমীকরণ এটা 2 নম্বর। 1 ও 2 থেকে পাই ফাই সমান সমান ফাই, ম্যাথ শেষ। 1 ও 2 থেকে পাই ফাই ইকুয়াল ফাই, তাহলে ফাই ইকুয়াল ফাই মানে 1 ও 2 থেকে পাই এইচ সি বাই ল্যামডা 1 মাইনাস ইভি1, এইচ সি বাই ল্যামডা 2 মাইনাস ইভি2। তাহলে এইচ সি বাই ল্যামডা 2 এই পাশে নিয়ে আসলাম, এইচ সি 1 বাই ল্যামডা 1 1 বাই ল্যামডা 2, ইভি1 ওই পাশে গেল, ই কমন নিলাম, ভি1 মাইনাস ভি2। এবার আসো মান বসে, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 1 বাই ল্যামডা 1 450 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 9, 1 বাই ল্যামডা 2 এর মান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, ভি1 মাইনাস ভি2, ভি1 হচ্ছে 4.8, ভি2 হচ্ছে 3.5, তাহলে 4.8 মাইনাস 3.5। হিসাব কে করবে, হিসাব করবে ভদ্রলোক, ক্যালকুলেটর হিসাব করবে এই ভদ্রলোক, এই যে দেখো কত সুন্দর ভদ্রলোক। তাহলে 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 19 গুণ 4.8 মাইনাস 3.5, তাকে ভাগ দিব ওই পাশের এই জিনিসটা দিয়ে, 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 34 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8, ঠিক আছে, এটা হইল। এবার 1 ডিভাইডেড বাই 450 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 9 মাইনাস অ্যান্সার, এবার যা হবে তার উল্টা। তাহলে 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 কত হয়েছে জানো, 8.504, 8.504 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার, আর ন্যানোমিটারে লিখলে 850 লিখো, 850.4 ন্যানোমিটার, হয়ে গেল, ডান। দাদা ভি কে তো জুলে নিতে হবে, ভি কে তো জুলে নিছি, এই যে ভি1 ভি2, এই যে জুল, ই গুণ দিলাম না, তো জুল হলো না, এর মানটা গুণ দিলাম, তো এই যে ইভি, ইভি মানেই তো জুল, ই গুণ দিলেই তো, ভি এর সাথে ই গুণ দিলেই তো জুল হয়ে গেল। ঠিক আছে, এবার আসো 10 নম্বর। বলা হচ্ছে কোনো ধাতব পাতে এর কার্যাপেক্ষকের দ্বিগুণ শক্তিসম্পন্ন আলোর জন্য নির্গত ইলেকট্রনের
সর্বোচ্চ বেগ ও 5 গুণ ও কার্যাপেক্ষকের 5 গুণ শক্তি সম্পন্ন আলোর জন্য নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগের অনুপাত কত? কোনো ধাতব পাতে আলো পড়তেছে, তো কোনো ধাতব পাতে এর কার্যাপেক্ষকের দ্বিগুণ শক্তি সম্পন্ন আলোর জন্য নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ ও কার্যাপেক্ষকের 5 গুণ শক্তি সম্পন্ন আলোর জন্য নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগের অনুপাত চাইছে। তাহলে দেখো, এই হচ্ছে ধাতব পাত। এই ধাতব পাতে আলো পড়ছে, এর কার্যাপেক্ষক যদি ফাই হয়, তাহলে প্রথমে 2 ফাই, আর পরবর্তীতে যে আলোটা পড়ছে সেই আলোর শক্তি হচ্ছে 5 ফাই। তো প্রথমটার জন্য যে বেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত হবে সেটা সর্বোচ্চ বেগ v1, দ্বিতীয়টার জন্য v2। এই v1 আর v2 এর অনুপাতটা আমাদের বের করতে বলছে। v1 আর v2 এর অনুপাত খুবই সহজ, এটা এমসিকিউ। প্রথম ক্ষেত্রে আচ্ছা, প্রথমে মূল সূত্রটা লিখি, E = 5 প্লাস kmax, ঠিক আছে? তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে E হচ্ছে 2 ফাই ইকুয়াল টু 5 প্লাস kmax হচ্ছে হাফ এম v1, এই যে সর্বোচ্চ গতিশক্তির জন্য সর্বোচ্চ বেগ v1 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাই? 2 ফাই আর এখানে 5 এর পাশে গেলে 5 ইকুয়াল টু হাফ এম v1 এর স্কয়ার, সমীকরণ 1। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 5 ফাই, এটা ইকুয়াল টু 5 প্লাস kmax মানে হাফ এম v2 স্কয়ার, তাহলে এই ফাইটা ওই পাশে গেলে 4 ফাই ইকুয়াল টু হাফ এম v2 স্কয়ার। তাহলে সমীকরণ 2। এবার সুন্দর করে 1 আর 2 ভাগ দিয়ে দাও। 1/2 অনুপাত চাইছে, হাফ এম v1 স্কয়ার ডিভাইডেড বাই হাফ এম v2 স্কয়ার ইকুয়াল টু 5 আর 4 ফাই কাটা, হাফ এম কাটা, তাহলে v1/v2 হচ্ছে 1/2। এটা হচ্ছে অ্যান্সার, v1/v2। ঠিক আছে, 1/2 v1/v2। 1/2। ঠিক আছে, ওকে। আচ্ছা আমারটা না, আমি ভাবছি আমারে বলতেছে ভুল, তাই তো ভাবি যে কি ব্যাপার, আমি এত সুন্দর ঠিক করলাম, আমরা ভুল বলতেছে কেন? হয়েছে, হিসাব নিকাশ বুঝছো? এবার হেডিং লিখো, কম্পটন ক্রিয়া। কম্পটন ইফেক্ট। ফোটনের একটা বৈশিষ্ট্য আমরা লিখছিলাম যে পদার্থের মৌলিক কণিকাগুলোর সাথে ফোটনের সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে মোট শক্তি ও ভর বেগ সংরক্ষিত থাকে। এই ঘটনাটাই হচ্ছে কম্পটন ক্রিয়া। পদার্থের মৌলিক কণিকা, ইলেকট্রন, প্রোটন, এগুলোর সাথে ধরো একটা ইলেকট্রন, আমাদের বইয়ে ইলেকট্রনের সাথে ফোটনের সংঘর্ষটাই আলোচনা করা আছে। ধরো একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনের সাথে একটা ফোটনের সংঘর্ষ হবে। আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ে এরকম একটা ম্যাথ করছি, ঠিক আছে? নিউটনের বলবিদ্যা অধ্যায়ে এরকম একটা ম্যাথ করছি যে এরকম একটা বস্তু, সে গিয়ে আর একটা স্থির বস্তুকে এক্স অক্ষ বরাবর ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা বস্তু 30 ডিগ্রি কোণ করে 1 মিটার পার সেকেন্ড বেগে চলে গেলে অপর বস্তুটা কত বেগে কোন দিকে যাবে? করছি না এই টাইপের ম্যাথ? বলো, সংঘর্ষের ম্যাথ।
আমরা কি করছিলাম, ভরবেগের সংরক্ষণশীলতা খাটাইছিলাম। এর যে বেগ v1 তাকে উপাংশে বিভাজন করে এর ভরবেগের সংরক্ষণশীলতা একবার x অক্ষ বরাবর একবার y অক্ষ বরাবর, ঠিক আছে। এর জন্য এদিক বরাবর বেগ v2x, এদিক বরাবর বেগ v2y করছিলাম না? এই সেম জিনিসটাই এখানে হবে। তো আগে আমরা নিউটনের বলবিদ্যা অধ্যায়ে একটা পার্টিকেলের সাথে আর একটা পার্টিকেল, একটা বস্তুর সাথে একটা বস্তুর, একটা কণার সাথে একটা কণার সংঘর্ষ আলোচনা করে আসছিলাম। এইখানে ব্যাপারটা কি হবে, একটা কণার সাথে একটা ফোটনের সংঘর্ষ হবে। এই যে ধরো একটা ফোটন, এই যে একটা ফোটন বসে আছে, সরি, ফোটন না, এটা একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, স্থির একটা ইলেকট্রন আছে। এইবার একটা ফোটন গিয়ে এই স্থির ইলেকট্রনটাকে ধাক্কা দিবে। তো ধরো এই ফোটনটা এক্স অক্ষ বরাবর গেছে বা যেদিক বরাবর গেছে ওই দিকটা তার এক্স অক্ষ আর কি। তো এক্স অক্ষ বরাবর গিয়ে এই ইলেকট্রনটাকে ধাক্কা দেয়, ধরো এটা এক্স অক্ষ, ইলেকট্রনটাকে ধাক্কা দেয়, ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পরে ফোটনটা আগে যেমন ওই যে একটা কেরামের গুটিকে গিয়ে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পরে একটা গুটি এদিকে চলে গেলে আর একটা গুটি এদিকে যায়, সেম ঘটনা ঘটবে। ধাক্কার পরে যদি ধরো ফোটনটা বেঁকে এই বরাবর চলে গেছে, ধাক্কার পরে, এটা হচ্ছে ধাক্কার পরের ঘটনাটা। ধাক্কার পরে ফোটনটা এই বরাবর বেঁকে চলে গেছে। তাহলে ইলেকট্রনটা কোন দিকে যাবে? তাহলে ধরো ইলেকট্রনটা এদিক বরাবর কোন একটা দিকে যাবে, এদিক বরাবর কোন একটা দিকে যাবে। ইলেকট্রন ভি বেগ নিয়ে এক্স অক্ষের ঋণাত্মক দিকে চলে যাবে, ধরো এই ভি বেগ নিয়ে। এবার সবাই লেখা থাও, এই যে ফোটনটা গিয়ে ইলেকট্রনটাকে ধাক্কা দিল, এই ফোটনের একটা নাম আছে। এই ফোটনটাকে আমরা ইলেকট্রনটাকে উদ্দেশ্য করে নিক্ষেপ করছি আর কি, প্রক্ষেপ বা নিক্ষেপ। এই কারণে এটাকে বলা হয় নিক্ষিপ্ত বা প্রক্ষিপ্ত ফোটন। এটার নাম হচ্ছে প্রক্ষিপ্ত ফোটন। ইলেকট্রনের সাথে ধাক্কা লাগার পরে, সংঘর্ষের পরে ফোটনটা এই বরাবর চলে গেছে। তাহলে ফোটনটা কি হলো? ধাক্কা লাগার পরে ফোটনটা কি হলো? বিক্ষেপ হয়ে চলে গেল। এই কারণে এই ফোটনটার নাম হচ্ছে বিক্ষিপ্ত ফোটন। এটার বাংলা নাম হচ্ছে বিক্ষিপ্ত ফোটন। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণে বিক্ষেপ হয়ে গেছে, থেটা কোণে। এই থেটা কোণটাকে বলা হয় ফোটনের বিক্ষেপ কোণ। আর ইলেকট্রনটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে যদি চলে যায়, তো এই যে কোণটা, এটা থেটা হলে এটা তো আর অবশ্যই থেটা না, অন্য একটা কোণ, এটাকে আমরা বলবো ফাই। এই ফাইটা হচ্ছে ইলেকট্রনের বিক্ষেপ কোণ। থেটা ফোটনের বিক্ষেপ কোণ, ফাই হচ্ছে ইলেকট্রনের বিক্ষেপ কোণ। আমরা ফোটনের ভরবেগ এবং ফোটনের শক্তি শিখছি। তা আমি একটু লিখতে চাই, ধাক্কার আগে ফোটনের ভরবেগ এবং শক্তি, তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক, ধাক্কার পরে ফোটনের শক্তি, ভরবেগ, তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক, এগুলো একটু লিখতে চাই। এবার খুব মনোযোগ দিয়ে শোনো। যখনই ফোটন গিয়ে ইলেকট্রনটাকে ধাক্কা দিবে, ধাক্কার পরে তার ফ্রিকোয়েন্সি, তার ওয়েভলেন্থ, তার এনার্জি, তার মোমেন্টাম কোনোটাই কিন্তু আর একই রকম নেই, সবগুলোই চেঞ্জ হয়ে গেছে। কেন? কারণ যখন ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার পরে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে। তো ফোটন কোনো একটা পার্টিকেলের সাথে ধাক্কা লাগার পরে তার তরঙ্গ দৈর্ঘ্যের এই যে পরিবর্তন হওয়াটা, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, পরিবর্তন হয়ে কী হবে? বেড়ে যাবে, পরবর্তীতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। এই যে পরিবর্তন হয়ে যাওয়ার এই যে ব্যাপারটা, এটাকেই বলা হয় কম্পটন ক্রিয়া। এই ঘটনাটাই কম্পটন ক্রিয়া। তাহলে ফোটনের সাথে কী হবে? একটা পার্টিকেলের সংঘর্ষ হবে, একটা কণার সংঘর্ষ হবে। তো ফোটনের সাথে পদার্থের মৌলিক কণিকা বা পার্টিকেলের যখন সংঘর্ষ হবে, সংঘর্ষের পরে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য পূর্বের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়ে যাবে। তাহলে আগে তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা ধরি, তাহলে এখন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা প্রাইম। এই ল্যামডা প্রাইমটা বেশি হবে। আমার মুখের কথা তোমার বিশ্বাস করতে হবে না, তুমি আপাতত জাস্ট খালি শোনো যে ভাইয়া বলছে বেশি হবে, পরে আমি তোমাকে ম্যাথমেটিক্যালি হিসাব নিকাশ করে দেখাচ্ছি যে আসলে বেশি হবে কিনা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে। এই যে তরঙ্গ দৈর্ঘ্যের এই যে পরিবর্তন হয়ে গেল, এই যে ক্রিয়াটা, এটা ব্যাপারটা, ঘটনাটা, এটাই হচ্ছে কম্পটন ক্রিয়া। কম্পটন ক্রিয়ার মাধ্যমে এই তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনটা হয়। আচ্ছা, যদি তরঙ্গ দৈর্ঘ্য আগে ল্যামডা থাকে, তাহলে আগে ভরবেগ কত ছিল? পি ছিল h/λ। ঠিক আছে, শক্তি কত ছিল? শক্তি ই ছিল hc/λ, অথবা hf ও বলতে পারো। ঠিক আছে, hc/λ বা hf ও বলতে পারো। আমাদের hf বলার দরকার নেই, আমরা hc/λটাই বলবো। ঠিক আছে, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য এটা বলবো। তাহলে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা প্রাইম হয়, তাহলে এর যে ভরবেগ এবার পি প্রাইম, তাহলে সেটা h/λ প্রাইম। শক্তি
শক্তি ই প্রাইম, তো এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম, এই যে ল্যামডা প্রাইম এটা হচ্ছে শক্তি। ফোটন নিয়ে কথাবার্তা বললাম, ফোটনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে, তরঙ্গদৈর্ঘ্য চেঞ্জ হয়েছে, শক্তি চেঞ্জ হয়েছে, ভরবেগ চেঞ্জ হয়েছে। ইলেকট্রনের কি অবস্থা আসো দেখি। এই যে ইলেকট্রনটার দেখো নিশ্চল ইলেকট্রন, স্থির ইলেকট্রন। তো ইলেকট্রনের যে স্থির ভর ধরলাম সেটা এম নট, ওই যে 9.11 × 10⁻³ ওটাই হচ্ছে এম নট। এখানে কি কোনো বেগ ছিল? না, কোনো বেগ ছিল না, বেগ 0 ছিল, এটা স্থির ছিল। এ গিয়ে একে ধাক্কা দিছে, তাহলে এটা স্থির ছিল, তাহলে ভি হচ্ছে 0, কোনো বেগ ছিল না। তাহলে তখন কি কোনো ভরবেগ ছিল? নো, ভরবেগ থাকার প্রশ্নই ওঠে না। ভরবেগ কেমনে থাকবে? যার বেগই শূন্য তার ভরবেগ কেমনে থাকবে? তাহলে পি কত ছিল? পি ছিল 0। তার কি শক্তি ছিল? শক্তি ছিল, হ্যাঁ শক্তি ছিল, শক্তি ছিল, নিশ্চল ভর শক্তি, নিশ্চল ভর শক্তি ই নট ছিল, ই নট এম নট সি স্কোয়ার, বুঝছো? নিশ্চল ভর শক্তি, কোনো গতিশক্তি নাই। যেহেতু কোনো গতিশক্তি নাই, গতিশক্তি যেহেতু 0, তো মোট শক্তিটাই নিশ্চল ভর শক্তি এম নট সি স্কোয়ার। এইবার ইলেকট্রনটা যখন বিক্ষিপ্ত হয়ে গেছে, ফাই কোণে বিক্ষিপ্ত হয়ে গেছে, তখন ইলেকট্রন কি আর স্থির? নো, ইলেকট্রন ভি বেগে গতিশীল। যখন ভি বেগে গতিশীল, তার ভর তো আর নিশ্চল ভর এম নট নেই, ভর তো চেঞ্জ হয়ে গেছে, ভর তো এখন এম, গতিশীল ভর। তাহলে এবার তো তার একটা ভরবেগ আছে, হ্যাঁ আছে, বেগ আছে যেহেতু, তাহলে এবার তার ভরবেগ কত? পি, ভরবেগ পি ইকুয়াল টু এম ভি, ভরবেগ। শক্তি কত? শক্তি মানে মোট শক্তি, কিন্তু মোট শক্তি নট গতিশক্তি, মোট শক্তি ই কত? ই হচ্ছে এম সি স্কোয়ার। মোট শক্তি কি? মোট শক্তি হচ্ছে এম সি স্কোয়ার। নিশ্চল যখন স্থির ছিল তখন নিশ্চল ভর শক্তি এম নট সি স্কোয়ার, ঠিক আছে? অথবা এভাবেও চিন্তা করো না, মানে মোট শক্তি সবসময় এম সি স্কোয়ার। তো এখানে মোট শক্তি ভর কত? এম নট, মোট শক্তি এম নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার। আর এখানে মোট শক্তি এম সি স্কোয়ার। গতিশক্তি কত? গতিশক্তি হচ্ছে এইটা মাইনাস এইটা, গতিশক্তি। কিন্তু এই গতিশক্তিটা আমাদের হিসাবে দরকার নাই, ঠিক আছে? গতিশক্তি আমি একটু লিখে রাখতেছি, ইলেকট্রনের গতিশক্তি ইকে, এই ইকেটা হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তি, এটা হচ্ছে গতিশক্তি। এখন আসো, এটা একটা সংঘর্ষ, এবং এই সংঘর্ষে দুইটা মূল কথা। অবশ্যই ভরবেগ সংরক্ষিত, যে কোনো সংঘর্ষ, সেটা স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক হোক, যে কোনো সংঘর্ষ ভরবেগ সংরক্ষিত হবেই, হবেই। গতিশক্তি সংরক্ষিত হতেও পারে, নাও পারে। কিন্তু আমরা কি বলতেছি? গতিশক্তির কথা বলতেছি? নো নো, আমরা বলতেছি মোট শক্তির কথা, ভরবেগের কথা আর মোট শক্তির কথা, ঠিক আছে? ভরবেগের কথা আর মোট শক্তির কথা। তো ভরবেগ সংরক্ষণশীল হবে, মোট শক্তি সংরক্ষণশীল হবে, এই দুইটা মেইন কথা। একজন বলছো এম সি স্কোয়ার কেন? কেন এম সি স্কোয়ার না কেন? এর ভর কত এখন? এম। তো ভর যদি এম হয় তো মোট শক্তি কত? তাহলে আমরা কি পড়ে আসতাম এর আগে? আপেক্ষিকতা। কোনো একটা বস্তুর মোট শক্তি কত? এম সি স্কোয়ার, তাই না? বলো তুহিন, বুঝছো কিনা? তাহলে আমাদের দুইটা মূল স্তম্ভ, ভরবেগ সংরক্ষণশীল থাকবে, ভরবেগ সেম থাকবে, মোট শক্তি সংরক্ষিত থাকবে, ঠিক আছে? মোট শক্তি সংরক্ষিত থাকবে। ওর বেগ তো ভাই ভি, হ্যাঁ বেগ তো ভি, তো সমস্যা কি? বেগ তো ভি। কেন? কোনো বস্তু আলোর বেগে চললে এই 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 জিনিস মাথার মধ্যে ঢুকাইছো কেমনে? এই অখাদ্য জিনিস মাথার মধ্যে কেমনে ঢুকাইলা যে কোনো একটা বস্তু আলোর বেগে চললে তার তার শক্তি হবে ইকুয়াল টু এম সি স্কয়ার? আরে কোনো বস্তু আলোর বেগে কেমনে চলবে? কোনো বস্তু আলোর বেগে চলতে পারে নাকি? কোনো বস্তু কি আলোর বেগে চলতে পারে নাকি? কোনো বস্তু আলোর বেগে চললে তো তার ভর অসীম হয়ে যাবে। কোনো বস্তু তো আলোর বেগে চলতে পারে না, তার ভর অসীম হয়ে যাবে, তাকে গতিশীল রাখার জন্য অসীম শক্তির যোগান দিতে হবে। এটা তো ক্লাসেও করাইছিলাম, আলোর বেগেই চলতে হবে তার শক্তি ইকুয়াল টু এম সি স্কয়ার হওয়ার জন্য। নো, কোনো বস্তুর মোট শক্তি বললে এখন ওই ক্লাসিক্যাল ফিজিক্স ভুলে যাও, হাফ এম বি স্কোয়ার, ওই সব ভুলে যাও। গতিশক্তির সূত্র ইকে ইকুয়াল টু এম সি স্কোয়ার প্লাস এম নট মাইনাস এম নট সি স্কোয়ার। এটা হচ্ছে কোনো বস্তু যদি ভি বেগ নিয়ে গতিশীল হয় তাহলে তার গতিশক্তি এটা। এবার এই যে গতিশক্তি কাইনেটিক এনার্জি, এর সাথে এম নট সি স্কোয়ার যোগ দাও, ইকে প্লাস এম নট সি স্কোয়ার যোগ দিলে এম সি স্কোয়ার। তো এটাই তো মোট শক্তি, এই যে এটাই তো মোট শক্তি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, যে কোনো বস্তুর, সেটা ভি বেগ নিয়ে চলুক আর যে বেগ নিয়ে চলুক। ওকে, আচ্ছা এবার আসো, দুটো মূল স্তম্ভ, ভরবেগ সংরক্ষিত, গতিশক্তি সংরক্ষিত। প্রথমে আসো ভরবেগ। তাহলে ভরবেগ সংরক্ষণশীল, ভরবেগ সংরক্ষণশীল।
দ্বিমাত্রিক ক্ষেত্র, ক্ষেত্রটা দেখো দ্বিমাত্রিক ক্ষেত্র, তাহলে দ্বিমাত্রিক ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা খাটাবা। ওকে, কোনো প্রবলেম নেই। একবার এক্স অক্ষ বরাবর হিসাব করবা, আর একবার ওয়াই অক্ষ বরাবর হিসাব করবা। একবার এক্স অক্ষ বরাবর, একবার ওয়াই অক্ষ বরাবর। তাহলে প্রথমে আসো, এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা খাটিয়ে পাই। এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা খাটিয়ে পাই এক্স অক্ষ বরাবর। দেখো প্রথমে এর এক্স অক্ষ বরাবর ভরবেগ কত, ভরবেগ এইটা, আর এ তো এক্স অক্ষ বরাবরই আছে, এ তো এক্স অক্ষ বরাবরই আছে, তোমরাই বলবা, বলো এক্স অক্ষ বরাবর ভরবেগ কত? ফোটনের সংঘর্ষের আগে এক্স অক্ষ বরাবর ভরবেগ ফোটনের কত, বলো পি, সেটা কত? এইচ ডিভাইডেড বাই ল্যামডা প্লাস ইলেকট্রনের ভরবেগ সংঘর্ষের আগে, ইলেকট্রনের ভরবেগ কত? ইলেকট্রনের ভরবেগ 0। এইবার সংঘর্ষের পরে এক্স অক্ষের সাথে থেটা কোণ করে ফোটন গণ, এক্স অক্ষের সাথে থেটা কোণ করে ফোটন গণ, তাহলে এর ভরবেগ পি ড্যাশ হচ্ছে এইচ বাই ল্যামডা ড্যাশ। তো এইচ বাই ল্যামডা ড্যাশের আমার এক্স অক্ষের দিকে উপাংশ নিতে হবে। এইচ বাই ল্যামডা ড্যাশ ভরবেগ এইদিকে, এক্স অক্ষ বরাবর উপাংশ, এইচ বাই ল্যামডা ড্যাশ কস থেটা। বোঝা গেছে? ভরবেগ পি এমভি এই বরাবর এক্স অক্ষ বরাবর এর উপাংশ এমভি কস ফাই, এমভি কস ফাই। বুঝতে পারছো? এই তাহলে এই হচ্ছে হিসাব, ডট 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 1 নম্বর। এবার আসো ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা খাটাবো। ঠিক আছে, কজ মাইনাস ফাই, কজ মাইনাস ফাই কোথায়? কজ মাইনাস ফাই কেন কেন মাইনাস কেন হবে? আচ্ছা কজ মাইনাস ফাই দিবা, দাও দাও দাও, কজ তো মাইনাস খেয়ে ফেলে, কজ তো মাইনাস খেয়ে ফেলে। এবার ওয়াই অক্ষ বরাবর, এর কি ওয়াই অক্ষ বরাবর আছে? এ তো এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর এর ভরবেগ কত? 0। এর ভরবেগটা তো পুরোটা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ভরবেগ তো নাই, এর ভরবেগ তো এমনি 0। আচ্ছা, তাহলে সংঘর্ষের আগে ভরবেগ 0। এবার আসো সংঘর্ষের পরে ভরবেগ। এই বরাবর ছিল ফোটনের ভরবেগ এইচ বাই ল্যামডা প্রাইম, এই বরাবর কস থেটা, এই বরাবর সাইন থেটা, এইচ ল্যামডা প্রাইম সাইন থেটা। এমভি কস ফাই সাইন ফাই, কস ফাই এমভি কস ফাই সাইন ফাই, এদিক বরাবর সাইন ফাই। তো সাইন ফাই এদিক বরাবর, দেখো এটার উপরের দিকে এটার নিচের দিকে, তাহলে একটা আর একটার বিপরীতে, তাহলে এটা হচ্ছে এমভি সাইন ফাই, এটা নিচের দিকে, অথবা নিচের দিকে বলে মাইনাস দিব, অথবা সাইন মাইনাস ফাই, তো মাইনাস, সাইন তো আর মাইনাসকে হজম করতে পারে না, কস মাইনাসকে হজম করতে পারে, কিন্তু সাইন তো আর পারে না। হয়ে গেল, দুটো লাইন হয়ে গেল। এবার দেখো দুটো সুন্দর লাইন, দেখতেও কত সুন্দর লাগতেছে, ঠিক আছে, দেখতেও কত সুন্দর লাগতেছে। এইবার তোমরা লিখতে পারো 1 ও 2 থেকে পাই, কিন্তু আমি একটা কাজ করতে চাই, আমি এখানেই ঢেলে দিতে চাই। দেখো তো এখান থেকে অতএব এমভি কস ফাই এটা ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এটাকে এই পাশে নিয়ে যাবো, মাইনাস এইচ বাই ল্যামডা প্রাইম কস থেটা। এটা লেখা যায় কিনা বলো, এটা লেখা যায় কিনা? এটারে ধরো, এটারে 1 নং না দিয়ে এটারে 1 নং দিই, এটারে 1 নং দিই, হ্যাঁ। আর অতএব এমভি সাইন ফাইটাকে এই পাশে নিয়ে আসো, এমভি সাইন ফাই এটা সমান সমান এইচ বাই ল্যামডা প্রাইম সাইন থেটা। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার এই দুইটারে বর্গ করে যোগ করে দাও, দেখো কত সুন্দর একটা লাইন দাঁড়ায়। বর্গ করে যোগ করে দাও, 1 স্কোয়ার 2 স্কোয়ার, এই দুইটারে বর্গ করে যোগ করে দাও। এম স্কোয়ার ভি স্কোয়ার কজ স্কোয়ার ফাই, এম স্কোয়ার ভি স্কোয়ার কজ স্কোয়ার ফাই, এম স্কোয়ার ভি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। বুঝতে পারছো? কজ স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। এবার এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এইচ স্কোয়ার
lambda square minus 2 into h by lambda prime cos theta a square minus 2ab plus b square h square lambda prime square cos square theta plus h square lambda prime square sin square theta এই যে এটা স্কয়ার প্লাস এটার স্কয়ার নিলাম। দেখো কত সুন্দর লাগতেছে না দেখতে। এবার এইটা আর এইটা এই দুইটার দিকে তাকাও, তাড়াতাড়ি তাকাও। দেখো তাকাই থাকলেই কিছু একটা হয়ে যাবে, ঠিক আছে? তাকাই থাকলেই কিছু একটা হয়ে যাবে এই দুইটার মধ্যে। হ্যাঁ গুড। তাহলে এবার দেখো এম স্কয়ার বি স্কয়ার মানে পি স্কয়ার, তাহলে অতএব পি স্কয়ার এটা 1 এইচ স্কয়ার বাই ল্যামডা স্কয়ার, তারপরে মাইনাস 2 এইচ স্কয়ার ল্যামডা প্রাইম কস থেটা এবার এইচ স্কয়ার ল্যামডা প্রাইম স্কয়ার কমন নাও, কস স্কয়ার থেটা সাইন স্কয়ার থেটা, এইচ স্কয়ার আর ল্যামডা প্রাইমের স্কয়ার। কি কথা বোঝা গেছে? এটুকু বুঝতে পারছো? এইটারে বলে রাখো 3 নম্বর সমীকরণ। এটারে 3 নম্বর সমীকরণ বলে রাখো। এবার বলো সবাই তুলছো কিনা? সবাই তুলছো? এবার একটু পানি খেয়ে নাও, আমরা কি চাই? কিসের পিছনে ছুটতেছি আমরা? বলো আমরা কি চাই? কিসের পিছনে ছুটতেছি আমরা? আমরা চাই ল্যামডা প্রাইম, আমরা চাই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম। সংঘর্ষের আগে ছিল ল্যামডা, সংঘর্ষের পরে ল্যামডা প্রাইম। এই ল্যামডা প্রাইম কত হবে? ল্যামডার চেয়ে কতটুকু বেশি হবে? আমরা সেটা হিসাব করতে চাই। তার জন্যই এত সূত্র, এত হিসাব নিকাশ। একদম ভয় দেখাচ্ছেন, ভূতের মতো কথা বলতেছেন কেন? ভূতের মতো কেন কথা বলতেছি? একটু দার্শনিক লেভেলে কথাবার্তা বলতেছিলাম। তুলছো? ঠিক আছে, কোনো সমস্যা নেই, ধোকা টোকা কিছুই না। এবার কথা হচ্ছে কি, দেখো এবার তো আমরা ভরবেগের সংরক্ষণশীলতার ব্যাপারটা লিখলাম। এখন আমরা শক্তির সংরক্ষণশীল, ওই যে বলছিলাম আমাদের দুইটা স্তম্ভ, একটা হচ্ছে ভরবেগ সংরক্ষণশীল থাকবে, একটা মোট শক্তি সংরক্ষণশীল থাকবে। তো এবার মোট শক্তি সংরক্ষণশীল, তোমাদের তো চিত্র আঁকা লাগবে না, তোমরা তো মনে করো খাতায় লিখতেছো, তোমাদের কত সুবিধা, ঠিক আছে? আমার হচ্ছে দুনিয়ার অসুবিধা। এই যে ফোটন আসছিল, এসে কাকে ধাক্কা দিছে? ইলেকট্রনকে ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে তোমরা এখন আবার ইলেকট্রন ফাই কোণে বিক্ষিপ্ত হয়েছে আর ফোটন থেটা কোণে বিক্ষিপ্ত হয়েছে। এই যে এই কোণটা থেটা ছিল, আর ইলেকট্রন এই বরাবর চলে গেল, ইলেকট্রনের বেগ ভি। তা আমি শুধু একটু শক্তিটা দেখাই, হ্যাঁ শক্তি, যেহেতু এবার শক্তির সংরক্ষণশীলতা। তাহলে আগে শক্তি ছিল এইচ বাই ল্যামডা, ইলেকট্রনের শক্তি ছিল ই নট, দ্যাট ইজ এম নট সি স্কোয়ার, ঠিক আছে? এম নট সি স্কোয়ার। ফোটনের শক্তি ই প্রাইম এইচ সি বাই ল্যামডা প্রাইম, শক্তি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। এই তো শক্তি নাকি, তাই না? এটাই তো শক্তি ছিল, বলো। এবার আসো শক্তির সংরক্ষণশীলতা। তাহলে শক্তির সংরক্ষণশীলতা খাটিয়ে, অবশ্যই শক্তি তো সংরক্ষণশীল থাকবে, অন্য কোনোভাবে শক্তির সৃষ্টি বা ধ্বংস হচ্ছে না। তাহলে শক্তির সংরক্ষণশীলতা খাটাইলে সংঘর্ষের আগে মোট শক্তি, ফোটনের শক্তি কত? এইচ সি বাই ল্যামডা। ইলেকট্রনের শক্তি কত? এম নট সি স্কোয়ার। সংঘর্ষের আগে মোট শক্তি, ফোটনের শক্তি প্লাস ইলেকট্রনের শক্তি। এবার সংঘর্ষের পরে শক্তি, সংঘর্ষের পরে ফোটনের শক্তি এইচ সি বাই ল্যামডা প্রাইম, সংঘর্ষের পরে ইলেকট্রনের শক্তি এম সি স্কোয়ার। এই যে লিখে নিছি, দেখো এই যে লিখে নিলাম। এবার দেখো এই যে এম সি স্কোয়ার, দেখো এম সি স্কোয়ার এইটার সমান সমান কত লেখা যায়?
এম সি স্কোয়ার এটা সমান সমান এটাকে এই পাশে নিয়ে আসা যায়, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এইচ সি কমন নিব, কমন নিয়ে 1/λ প্রাইম প্লাস এম নট সি স্কোয়ার। এবার একটা কাজ করো তো, বলো এই লাইনটাকে কি করতে ইচ্ছা করতেছে তোমার, বলো কি করতে ইচ্ছা করতেছে? বর্গ করতে আমার ইচ্ছা করতেছে, খুবই ইচ্ছা করতেছে এই লাইনটাকে ধরে বর্গ করে দিই। তো আসলে বর্গ করি, দেখি কি হয়। এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 হয়, বাহ সুন্দর। এটা কি? এটা হচ্ছে এইচ সি 1/λ মাইনাস 1/λ প্রাইম তার স্কোয়ার। তো এইচ স্কোয়ার সি স্কোয়ার 1/λ প্রাইম তার স্কোয়ার। শোনো, এটার স্কোয়ার আর এটার স্কোয়ার দিয়ে বসা দিব, হবে না, এটার পুরোটার স্কোয়ার। তাহলে এটা আমার এ, এটা আমার বি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আমি কঠিন কিছু শিখাইতেছি বলো? নো, আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র শিখাইতেছি তোমাদের। এটা এ, এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab 2hc 1/λ প্রাইম 2ab বি এম নট সি স্কোয়ার, তারপর এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। আমি জানি তোমরা একটু মন খারাপ করছো যে এত ভাই বড় একটা লাইন হয়ে গেছে, আপনি কি করতেছেন এগুলা। আমি জানি তোমাদের মন খারাপ হয়েছে, ঠিক আছে, লুকানোর কিছু নাই। এইবার দেখো মন খারাপ মন ভালো করে দিচ্ছি। এটা দেখো এম স্কোয়ার সি সি টু দি পাওয়ার 4, দেখো এটা এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4, তাই না? আচ্ছা দেখো তো আমাদের ই ইকুয়াল টু এম সি স্কোয়ার ছিল, আর ই স্কোয়ার এটা ইকুয়াল টু এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ছিল না? তো এটা মানেই তো ই স্কোয়ার, এটা মানে কি? এটা মানে ই স্কোয়ার। কি কথা বুঝছো? তাহলে দেখো এটা, এই দেখো এটা এটা ই, এই যে এম সি স্কোয়ার মানেই তো ই, তাহলে একবার এখানেই লিখে দিই, এটা মানে হচ্ছে ই স্কোয়ার, এটা মানে ই স্কোয়ার, তাই না? এই দেখো ছোট করে দিলাম। এইবার এবার আসো, আমরা একটা সূত্র জানতাম। কি সূত্র জানতাম? আমরা জানতাম ই স্কোয়ার ইকুয়াল টু হয় পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। বলো এটা আমরা জানতাম কিনা, এটা আমরা জানি কিনা বলো তো, বলো বলো জানি কিনা? ইয়েস জানি। ই স্কোয়ারের জায়গায় এটা লিখে দাও, ই স্কোয়ারের জায়গায় পরের লাইনে এটা লিখে দাও। আসো তো লিখি কি দাঁড়াই। তাহলে এবার ই স্কোয়ারের জায়গায় এটা লিখবো পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এই লাইনটা এইচ স্কোয়ার সি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। আগে ভাঙিও না, এটা পরে ভাঙবো আমরা। 1/λ প্রাইম তার স্কোয়ার প্লাস এইটা 2hc 1/λ প্রাইম এম নট সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। দেখা যাচ্ছে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। কপি করতে পারতাম না, কেন কপি করব? তোমরা কষ্ট করে লিখবা আর আমি কপি করব, হয় এটা এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এবার বলো খুশি হয়েছে না? দেখো কত কত কাটাকাটি হয়ে গেছে, অনেক কাটাকাটি হয়ে গেছে। বাঁচা গেল, অনেক কাটাকাটি হয়ে গেছে। ঠিক আছে, খুশি হওনি? হাই হাই কি বলো, খুশি হও নাই? এইবার খুশি হও নাই সত্যি? দেখো পি স্কোয়ার, ভালো করে দেখো, পি স্কোয়ার আছে, আছে? আগের পৃষ্ঠে আসো, পি স্কোয়ার, এটা আগের পৃষ্ঠে আসো, দেখো পি স্কোয়ার সমান সমান এটা, কত সুন্দর একটা জিনিস। এইবার এইটা নিয়ে আমরা এইখানে পি স্কোয়ারের জায়গায় বসাই দিব, ঠিক আছে? এটা নিয়ে আমরা এখন পি স্কোয়ারের জায়গায় বসাই দিব। তো পি স্কোয়ার কি ছিল? এইচ স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, এইচ স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার মাইনাস 2h স্কোয়ার ল্যামডা প্রাইম 2h স্কোয়ার ল্যামডা প্রাইম, তারপরে কস থেটা প্লাস, তারপরে কস থেটা প্লাস এইচ স্কোয়ার ল্যামডা প্রাইমের স্কোয়ার, তার সাথে গুণ সি স্কোয়ার। এবার এই লাইনটা, এবার এই লাইনটা লিখে দিই, এইচ স্কোয়ার সি স্কোয়ার 1/λ মাইনাস 1/λ প্রাইম
তার স্কোয়ার, মন খারাপ করিও না, মন খারাপ করিও না, 2hc 1/λ মাইনাস 1/λ প্রাইম m নট সি স্কোয়ার। এখন এখন সি স্কোয়ার গুণ করে দাও, এইচ স্কোয়ার সি স্কোয়ার ল্যামডা স্কোয়ার মাইনাস 2h স্কোয়ার সি স্কোয়ার ল্যামডা প্রাইম কস থিটা প্লাস এইচ স্কোয়ার সি স্কোয়ার ল্যামডা প্রাইমের স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, একবারে এটা গুণও করে দিব, a মাইনাস বি হোল স্কোয়ার তাহলে a স্কোয়ার মানে 1/λ স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার সি স্কোয়ার এইচ স্কোয়ার সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার মাইনাস 2 এইটা ইন্টু এইটা, তাহলে 2h স্কোয়ার সি স্কোয়ার ল্যামডা প্রাইম, তারপরে মাইনাস এটা হবে প্লাস, তাহলে 1/λ প্রাইমের স্কোয়ার, তাহলে এটা এইচ স্কোয়ার সি স্কোয়ার ল্যামডা প্রাইমের স্কোয়ার প্লাস এটা যা আছে তাই লিখে দাও 2h সি আর সি, তাহলে সি কিউব m নট 1/λ মাইনাস 1/λ প্রাইম। কানতেছো না নাকি? কানতেছো কেন? কি হয়েছে? কান্দিও না, কান্দিও না, কান্দিও না। এবার দেখো, এবার দেখো, এবার খুশি হয়ে যাবো। দেখো এবার আসলে সত্যি সত্যি খুশি হয়ে যাবো। দেখো এইচ স্কোয়ার সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, এইচ স্কোয়ার সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার দুই পাশ থেকে ভ্যানিশ, এইচ স্কোয়ার সি স্কোয়ার ল্যামডা প্রাইম স্কোয়ার, এইচ স্কোয়ার সি স্কোয়ার ল্যামডা প্রাইম স্কোয়ার দুই পাশ থেকে ভ্যানিশ। দেখো চারটা অলরেডি গন, চারটা অলরেডি গন। এটাকে এই পাশে নিয়ে আরও কাটাকাটি হয়, এটাকে এই পাশে নিয়ে যাও। অনেকে ভাবছে ভাই এটা কাটে দেন, আরে না কাটেও না, এটা কস থিটা আছে, এটা কস থিটা আছে, এখানে কস থিটা নেই, তাহলে কাটা যাবে না। তাহলে একটা কাজ করি, তো এটার এই পাশে নিয়ে আসি, এটার এই পাশে নিয়ে আসার পরে কমন নিয়ে নিই, 2h স্কোয়ার সি স্কোয়ার তারপরে ল্যামডা প্রাইম সব কমন নিয়ে 1 মাইনাস কস থিটা। এই যে এটাকে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে কমন নিলাম, নিয়ে এটা মাইনাস এই পাশে আসলে +1 আর এটা মাইনাস থাকলো 1 মাইনাস কস থিটা। এবার 2h সি কিউব m নট 1/λ প্রাইম, ওকে। 1 মাইনাস কস থিটাকে 2 সাইন স্কয়ার থিটা বাই 2 লিখতে পারো, তো 1 মাইনাস কস থিটা রাখো, ঠিক আছে, লেখার দরকার নেই এটা। এবার দেখো আরও একটু কাটাকাটি হবে, ঠিক আছে, এবার আরও একটু কাটাকাটি হবে। আরও একটু কি কাটাকাটি হবে, আমরা একটা কাজ করি, এই পাশটাকে আগে লিখব, এই পাশটার এই হিসাবটা আগে একটু করি। দেখো নিচে ল্যামডা প্রাইম মানে বিয়োগ করতেছি, ল্যামডা প্রাইম, তাহলে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, এটা সমান সমান দুনিয়ার সব এই পাশে পাঠিয়ে দিব, 2h স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই দুনিয়ার সব ল্যামডা প্রাইম, তারপরে 2h সি কিউব m নট 1 মাইনাস কস থিটা। এইবার দেখো কাটাকাটি এখনো শেষ হয় নাই, দেখো এইটা আর এইটা কাটাকাটি, আরও কাটাকাটি যাবে, এইচ কাটাকাটি, সি একটু কাটাকাটি হবে, তাহলে এখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান সমান 2 কাটো, এইচ দুটো এইচ একটা, তাহলে উপরে এইচ একটা, সি দুটো সি তিনটা নেই, তাহলে নিচে সি একটা আর m নট, তাহলে m নট সি থাকলো শুধু 1 মাইনাস কস থিটা। বুঝতে পারছো? এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ডেল ল্যামডা, এই যে ডেল ল্যামডা দ্যাট ইজ ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন। এই দেখো এদিকে তাকাও, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা প্রাইম থেকে ল্যামডা বিয়োগ, অর্থাৎ পরবর্তী তরঙ্গ দৈর্ঘ্য থেকে আগের তরঙ্গ দৈর্ঘ্য বিয়োগ, তাহলে পরবর্তী তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, আগের তরঙ্গ দৈর্ঘ্যটা কম, তাহলে সংঘর্ষের পরে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। এটা সমান সমান এইচ ডিভাইডেড বাই m নট সি 1 মাইনাস কস থিটা। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র, বুঝলা? এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। নাও এবার আরেকবার একটু পানি খেয়ে নাও, দেখছো? হ্যাঁ, এই যে নাসিম একটা সুন্দর কথা বলছে, আমার মুখের কথা যদি মেনে নিতা তাহলে এত বড় প্রমাণ দেখতে হইতো, এত বড় প্রমাণ আর দেখতে হইতো না। তো এইটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে খতরনাক প্রমাণ।
এবং এই খতরনাক প্রমাণ আমরা করে ফেলছি। কোনো ব্যাপারই না এগুলা, এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না এগুলো আমাদের কাছে। ওকে, তাহলে এখান থেকে শুরু হয়েছিল আর এখানে গিয়ে শেষ। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো চলো এবার কয়েকটা ক্ষেত্র দেখি, কয়েকটি বিশেষ ক্ষেত্র, কয়েকটি বিশেষ ক্ষেত্র। আচ্ছা, এইখানে যে থেটাটার পরিচয় কি? এই যে থেটা আসছে, কিন্তু থেটা, এই থেটার পরিচয় কি? ম্যাথ করতে গেলে কিন্তু এই থেটাটা লাগবে। থেটার পরিচয় হচ্ছে ইলেকট্রনের ইলেকট্রনের না, ফোটনের বিক্ষেপ কোণ। ফোটনের, ইলেকট্রন কোন দিকে যাবে জায়গা, আমার লাগবে ফোটনের বিক্ষেপ কোণ কত। ম্যাথ করতে গিয়ে ফোটনের বিক্ষেপ কোণটা দরকার। তাহলে চলো এবার কয়েকটা বিশেষ ক্ষেত্র একটু দেখি। ধরো এক নম্বর ক্ষেত্র হচ্ছে থেটা হচ্ছে 0 ডিগ্রি। ধরো থেটা 0 ডিগ্রি। থেটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে ফোটন আসলো, এসে ইলেকট্রনের সাথে ধাক্কা লাগলো। এবার লাগার পরে সে দিক পরিবর্তন না করে আবার ওই একই দিকে গেছে। অনেকে মনে করতে পারে ভাই এরকম হইতে পারে। আচ্ছা ধরো এরকম হইতে পারে কিনা সেটা পরের কথা। ধরো এরকম হয়েছে, তো এরকম যদি হয় তাহলে যে বরাবর আসলো ধাক্কা লাগার পরে সেই একই দিকে গেল, একটুও দিকের পরিবর্তন হয়নি, তাহলে থেটা হচ্ছে 0 ডিগ্রি। তাতে তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, যেমন তেমনই থাকবে। কেমনে বুঝলাম? এই যে ডেল ল্যামডা, তো ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, এটা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম নট সি 1 মাইনাস কস থেটা। তো কস 0 ডিগ্রি, কস 0 1, 1 মাইনাস 1 0, তাহলে এই যে এটা হচ্ছে 0। তাহলে অতএব এই ক্ষেত্রে কি দাঁড়াইলো? এই ক্ষেত্রে দাঁড়াইলো ল্যামডা প্রাইম আর ল্যামডা পরস্পর সমান। তো শোনো, ল্যামডা প্রাইম আর ল্যামডা পরস্পর সমান কখন থাকবে? যখন পথের মাঝখানে ওরে কেউ ডিস্টার্ব করে নাই, ওরে কেউ ধাক্কা দেয় নাই, ওর গতিপথকে পরিবর্তন করে দেয় নাই, তখন হবে। ঠিক আছে, তার মানে অবশ্যই কোনো পার্টিকেলের সাথে সংঘর্ষই হয় নাই। তাহলে আমি যদি দেখি তরঙ্গ দৈর্ঘ্য একই আছে, যতক্ষণ তরঙ্গ দৈর্ঘ্য একই থাকবে আমি বুঝবো এর সাথে কারো ধাক্কা লাগে নাই। কি কথা বুঝছো? এর সাথে কারো ধাক্কা লাগে নাই। মনে করো সাপোজ তুমি একটা সাদা কাপড় পরে আসো, ঠিক আছে, ধরো একটা সাদা পোশাক পরে আসো, একটা সাদা শার্ট পরে আসো। এবার মনে করো যে আশেপাশে ছেলেমেয়েরা ধরো রং খেলতেছে, এখন তুমি ওর মধ্য দিয়ে চলে আসছো। তোর মধ্য দিয়ে চলে আসলে তোমার গায়েও তো রং লেগে যাবে, সাদা কাপড়ের রং লেগে যাবে। তা আমি তোমার গায়ে রং দেখে বুঝবো যে আচ্ছা তুমি তাহলে ওই রঙের মধ্য দিয়ে আসছো আর কি। এবার ধরো তুমি যতক্ষণ সাদা শার্ট পরেই থাকবা ততক্ষণ আমি বুঝবো তুমি রঙের আশেপাশে যাও নাই। এরকম কোনো মানে কারো গায়ে রং আছে, এরকম কারোর সাথে তোমার ধাক্কা লাগে নাই। কি আমার কথা বোঝা গেছে? তাহলে যতক্ষণ আমি দেখতে পারবো যে এর তরঙ্গ দৈর্ঘ্য আগে যা ছিল 2 মিনিট পরেও তাই, 4 মিনিট পরেও তাই একই আছে, তার মানে তার সাথে কারো ধাক্কা লাগে নাই। এইবার আসো 2 নম্বর, থেটার মান 90 ডিগ্রি। থেটার মান 90 ডিগ্রি মানে ফোটন গিয়ে ইলেকট্রনের সাথে ধাক্কা লাগার পরে ফোটন ঠিক 90 ডিগ্রি কোণ করে চলে গেছে, এভাবে চলে গেছে। তাহলে কত কোণে বিক্ষেপ হলো? 90 ডিগ্রি কোণে বিক্ষেপ হলো। তাহলে সেই ক্ষেত্রে ডেল ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা এইচ ডিভাইডেড বাই এম নট সি 1 মাইনাস কজ 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি 1, তাহলে এটা থাকবে এইচ ডিভাইডেড বাই এম নট সি। তো এইচ ডিভাইডেড বাই এম নট সি পজিটিভ না, তাহলে ল্যামডা প্রাইম গ্রেটার দেন ল্যামডা হবে। তাহলে এই ক্ষেত্রে ল্যামডা প্রাইম গ্রেটার দেন ল্যামডাটা হবে। বোঝা গেছে? এবার আসো ধরো 3 নম্বর ক্ষেত্র, থেটা হচ্ছে 180 ডিগ্রি। মানে কি?
থিটা 180 ডিগ্রি। মানে হচ্ছে এ বরাবর গেল, গিয়ে ইলেকট্রনের সাথে ধাক্কা লাগলো, এবার ধাক্কা লাগার পরে আবার এই দিক বরাবর এইভাবে ফেরত চলে আসছে, ঠিক আছে, আবার এই দিক বরাবর ব্যাক করছে, ফেরত চলে আসছে একই দিক বরাবর। দেখো একই রেখার পরে আঁকলে কেমন হয়ে যাচ্ছে না, এই কারণে আমি একটু নিচে আঁকতেছি, যেটা একই দিক বরাবর ফেরত চলে আসছে। তাহলে কোণের মান কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোণ। তাহলে ডেল ল্যামডা, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, এটা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম নট সি 1 মাইনাস কজ 180 ডিগ্রি। কজ 180 মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 ডিভাইডেড বাই 2h ডিভাইডেড বাই এম নট সি। তাহলে ল্যামডা প্রাইম ইজ গ্রেটার দেন ল্যামডা, এখানে সবচেয়ে বেশি হবে। তাহলে কোন ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে বলো তো? দেখো এখানে তো 0 ছিল, একই ছিল, এখানে বাড়ছে, ল্যামডা প্রাইম বাড়ছে, এখানে আরও বাড়ছে, আরও সবচেয়ে বেশি বাড়ছে। তাহলে 180 ডিগ্রির জন্য তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে। আমি তোমাকে একটু চিত্রটা আঁকায় দেখাই, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের সাথে ধাক্কা লাগলো, এই যে এটা হচ্ছে 0 ডিগ্রি, ওই বরাবর চলে গেছে, একই দেখো একই তরঙ্গ দৈর্ঘ্য আছে, এটা আর এটা একই তরঙ্গ দৈর্ঘ্য আঁকছি। এবার যদি এমন হয়, ধরো ধাক্কা লাগার পরে এইদিকে চলে যাবে, দেখো তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে। দেখো আমি যদি তোমার এইটা দেখাই আর এইটা দেখাই, বলো তো কোন ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি? উপরেরটার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বুঝতে পারছো? এবার দেখো এইটার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য আরো বেশি, দেখো এটার চেয়ে এটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ঠিক আছে? এটাকে অন্য কালি দিই আঁকি, এটার তরঙ্গ দৈর্ঘ্য এর চেয়ে বেশি, ঠিক আছে? এর চেয়ে বেশি মনে হচ্ছে না, আরেকটু বাড়াই দিই, এই বেশি। এবার আসো যেটা ঠিক একেবারে এই দিক বরাবর চলে যাবে, দেখো লালটার দিকে তাকাও, লালটা এই দিক বরাবর আসবে, দেখো এটা তরঙ্গ দৈর্ঘ্য আরো বেশি। তো লালটা এরপরে না এঁকে একটু নিচে আঁকি, এই এটা দেখো এটা তরঙ্গ দৈর্ঘ্য এর চেয়েও বেশি। তাহলে যত এইভাবে ঘুরতে থাকবে তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়তে থাকবে, এই তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে। যত এই দিকে আসতে থাকবে বেঁকে, তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়তে থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে। তাহলে বলো তো বিক্ষেপ কোণ কোনটির জন্য তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন সবচেয়ে বেশি হবে? বেশি পরিবর্তন হবে। অপশন এ 60 ডিগ্রি, অপশন বি 100 ডিগ্রি, অপশন সি 270 ডিগ্রি, বলো কোনটা? 270 ডিগ্রি
270 ডিগ্রি, 100 ডিগ্রি আর কত, আর হচ্ছে 60 ডিগ্রি। দেখো 270 মানে এই দিক থেকে কত, 270 তো এই দিক থেকে 270, এদিক থেকে 270, এই দিক থেকে 270, এই তো 270 মানে অপর দিক থেকে 90 ডিগ্রি। তাহলে এটা আসলে 270-এর অথবাই 90, বুঝছো? 270 একদিক থেকে, 270 হলে আরেক দিক থেকে তো 90। তাহলে এর মধ্যে এবার কোনটা বেশি? 270 বলবা না, 270 তো একদিক থেকে, তাহলে অন্য দিক থেকে কত, 90। তাহলে সবসময় ছোট কোনটা, ছোট দিক থেকে কোন নিব আর কি, মুখ্য কোনটা নিব? তাহলে 60, 100, 90, তাহলে 100-র জন্য সবচেয়ে বেশি, 100-র জন্য সবচেয়ে বেশি। বোঝা গেছে? আর যদি হিসাব করতে সমস্যা হয় সূত্রে বসাবা, সূত্রে বসায় দেখবা, দরকারি সূত্রে বসায় দেখবা, তাহলে হবে। এবার তোমাদের আমরা কম্পোনেন্ট ক্রিয়ার একটা ম্যাথ দিয়ে দিই, তোমরা এই ম্যাথটা বাসায় করবা, কম্পোনেন্ট ক্রিয়ার এই ম্যাথটা বাসায় করবা। যে কোনো একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 0.5 অ্যাংস্ট্রম এর বিক্ষেপ কোণ, বিক্ষেপ কোণ 60 ডিগ্রি। 1 নম্বর কোশ্চেন, বিক্ষিপ্ত ফোটনের, বিক্ষিপ্ত, আচ্ছা কোনো একটি প্রক্ষিপ্ত ফোটনের, হ্যাঁ এটা একটু বলে রাখি, না হলে তো বুঝবে না যে কোনটা। বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। 2 নম্বর, বিক্ষিপ্ত ইলেকট্রনের গতিশক্তি, বিক্ষিপ্ত ইলেকট্রনের গতিশক্তি। ট্রাই করবা কিন্তু, অবশ্যই ম্যাথটা ট্রাই করবা। বিক্ষিপ্ত ইলেকট্রনের গতিশক্তি, বিক্ষিপ্ত ইলেকট্রনের বেগ ও ভর, বিক্ষিপ্ত ইলেকট্রনের ভর, বিক্ষিপ্ত ইলেকট্রনের বেগ, বিক্ষিপ্ত ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের বিক্ষেপ কোণ, ইলেকট্রনের বিক্ষেপ কোণ। ঠিক আছে, তো ইজি ম্যাথ, ওকে ঠিক আছে, ইজি ম্যাথ করবা। তো নেক্সট দিন আমরা এই অধ্যায় ঝাড়ু দিব আর কি, ঠিক আছে? মানে এই অধ্যায় কুড়ায় টুড়ায় যা আছে বাদ বাকি ছোট ছোট টপিক, যেমন ডি ব্রগলি, অনিশ্চয়তা নীতি, ঠিক আছে, তারপরে ফোটনের কিছু ম্যাথ আছে, ফোটনের শক্তি, ঠিক আছে, এই রিলেটেড কিছু ম্যাথ আছে। তো এইগুলা মোটামুটি আমরা পরের দিন করব, হলেই অধ্যায় শেষ। তো টাটা, আজকে সবাই থাকো, এখানেই আজকের ক্লাস শেষ। ওকে, কৃষ্ণ বস্তুর বিকিরণ, কৃষ্ণ বস্তুর বিকিরণও পড়া লাগে না, ওটা আসবে না। মাইকেলসন মল্লি বাদ, ওইসব ফালতু জিনিস পড়তে গিয়ে সময় নষ্ট করার দরকার নেই। শুধু মাইকেলসন মল্লির এক্সপেরিমেন্ট থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায় ওটা পড়বা, মাইকেলসন মল্লির এক্সপেরিমেন্ট পড়তে হবে না। ওকে।